সমাবেশের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো সমাবেশ শুরু করার আগে চলেন আমরা বিগত বিসিএস এর প্রশ্নগুলো দেখি। এইখান থেকে আমরা ধারণা নিব যে কোন টাইপগুলোতে আমরা বেশি জোর দেব বা বেশি ভালোভাবে বোঝার চেষ্টা করব, আর কোন টাইপগুলো না করলেও চলবে। দেখেন এখানে 43 বিসিএসে আসছে যে একটি অনুষ্ঠানে কিছু লোক উপস্থিত ছিল, তারা কেবল একজনের সাথে করমর্দন করতে পারে, মানে ওই হ্যান্ডশেক করে। যদি করমর্দনের সংখ্যা 300 হয় তাহলে ওই অনুষ্ঠানে কতজন লোক ছিল। তার মানে এইরকম হ্যান্ডশেক করা, কোলাকুলি করা, এই টাইপের প্রশ্ন আসতে পারে। 41তম বিসিএসে একটা প্রশ্ন আসছে, 5 জন পুরুষ ও 4 জন মহিলার একটি দল থেকে 1 জন পুরুষ ও 2 জন মহিলা নিয়ে কত প্রকারে একটা কমিটি গঠন করা যাবে। তার মানে এরকম পুরুষ মহিলা থাকতে পারে, সেখান থেকে আমাদেরকে কমিটি গঠন করতে বলতে পারে, এই ধরনের প্রশ্ন আসতে পারে। তার মানে এই ধরনের প্রশ্ন আমাদের সলভ করতে হবে, আর এই প্রশ্নগুলো খুবই সহজ। 40তম বিসিএসে দেখেন 6 জন খেলোয়াড়কে সমান সংখ্যক 2টি দলে কতভাবে বিভক্ত করা যায়। তার মানে 6 জন খেলোয়াড়কে দুইটা দলে ভাগ করব, সেটা কতভাবে করা যায়। 46 বিসিএসে ওটা তো বিন্যাস থেকে ছিল, 46-এ বিন্যাস থেকে ছিল। ওকে, এরপর 38তম বিসিএসে দেখেন এই যে 4 জন মহিলা ও 6 জন পুরুষের মধ্য থেকে 4 সদস্য বিশিষ্ট একটি উপকমিটি গঠন করতে হবে, যাতে একজন নির্দিষ্ট পুরুষ সর্বদাই উপস্থিত থাকে। দেখেন কমিটি গঠন এরকম আরও একটা প্রশ্ন আসছে, তাহলে কত প্রকার ওই কমিটি গঠন করা যেতে পারে, এটা 38-এ আসছে। 37তম বিসিএসে একটা প্রশ্ন আসছে যে 10টি জিনিসের মধ্যে 2টি একজাতীয়, বাকিগুলো ভিন্ন ভিন্ন জিনিস। ওই জিনিসগুলো থেকে প্রতিবারে 5টি নিয়ে কত প্রকারে বাছাই করা যায়। আচ্ছা, 10টি জিনিসের মধ্যে 2টি একজাতীয়, মানে কিছু জিনিসের মধ্যে একজাতীয় কিছু বস্তু থাকবে, বাকিগুলো ভিন্ন ভিন্ন থাকবে। তাহলে সেখান থেকে আমি যদি বাছাই করি তাহলে সেটা কত প্রকারে বাছাই করা যায়, তাহলে এই টাইপের আমরা ম্যাথ সলভ করব। 36তম বিসিএসে আসছে দেখেন 12টি পুস্তক থেকে 5টি কত প্রকারে বাছাই করা যায়, যেখানে 2টি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে। ওকে, এরপর দেখেন 35তম বিসিএসে 14 জন খেলোয়াড়ের মধ্য থেকে নির্দিষ্ট একজন অধিনায়ক করে 11 জনের একটি ক্রিকেট দল কতভাবে বাছাই করা যায়। মানে 14 জন খেলোয়াড়ের মধ্যে থেকে একজন অধিনায়ক হবে, ওই একজন সহ 11 জনের একটা টিম গঠন করতে হবে, সেটা কতভাবে গঠন করতে পারবো এই 14 জন থেকে। এই হলো আমাদের বিগত 35 থেকে 46 বিসিএস পর্যন্ত প্রশ্ন। তা আমরা যেই টাইপগুলো দেখলাম, যেই ধরনের প্রশ্ন দেখলাম, এগুলোতে আমরা কি একটু মনোযোগ বেশি দিব। তো আমরা গতকালকে বিন্যাসের প্রথম যে সূত্রটা শিখছিলাম, সেটা যেন আমরা কিভাবে নিয়ে আসছিলাম। আমরা প্রথমে যে সূত্রটা শিখছিলাম যে বাংলাদেশ টিমের 5 জন প্লেয়ার ছিল এরকম, তামিম, তারপরে ছিল লিটন, আর ছিল কে সৌম্য, তারপরে বিজয়, আর একজনকে নিয়েছিলাম মিরাজ, তাই না? এই 5 জন প্লেয়ার থেকে আমরা 1 নংয়ে খেলবে, 2 নংয়ে খেলবে, 3 নংয়ে খেলবে, এই 1, 2, 3 পজিশনে কে খেলবে, এইরকম কতভাবে সাজাতে পারি সেই অ্যান্সারটা কীভাবে পাইছিলাম আমরা। এই 5p 5 জন থেকে 3 জন আমরা সাজাইছি, 5p3 = 60 উপায়, তাই না? এইভাবে সেটা কিভাবে করছিলাম, যে আমরা দেখছিলাম যে 1 নং পজিশনে খেলবে, এইরকম খেলার মতো অপশন ছিল আমার কাছে 5টা। এই 5 জন প্লেয়ারই 1 নংয়ে খেলতে পারে, তাহলে 1 নংয়ে খেলার মতো অপশন ছিল 5টা। 1 নংয়ে যদি একজন ফিক্সড হয়ে যায়, এরপর 2 নংয়ে এসে আমার কাছে অপশন থাকবে 4টা। তাহলে 1, 2 যদি ফিক্সড হয়ে যায়, 5 জনের মধ্যে থেকে 2 জন ফিক্সড হয়ে গেলে 3 নং পজিশনে এসে আমার হাতে অপশন থাকবে 3টা। তাহলে এই 5, 4, 3 আমরা যদি গুণ করে দেই তাহলে টোটাল উপায়টা পাচ্ছি। এটাই তো গতকালকে শিখছিলাম, তাই না? এইটা থেকে আমরা কি 5p3 নিয়ে আসছি। এই যে 5 জন থেকে 3 জন কীভাবে আমরা সাজাবো 1, 2, 3-এ, সেটা পেয়েছি, তাই না? এটাই তো। এই পর্যন্ত কারো কোনো সমস্যা নাই আশা করি, গতকালের ক্লাস আমরা করছি। এখন আমি এটাকে এইভাবে সাজাবো না, আমি অন্য একটা উপায়ে সাজাতে চাই। দেখেন এই যে 5 জন প্লেয়ার আছে, আমি প্রথমে 1 নম্বরে একজনকে রাখছি, তারপরে 2 নম্বরে একজনকে রাখছি, তারপরে 3 নংয়ে একজনকে রাখছি, এইভাবে তো সাজাইছি। এই যে বিন্যাসের ক্লাসে আমি আজকে একটু অন্যভাবে সাজাবো। আমি ধরেন বললাম যে 1, 2, 3-এ তো খেলবে, আমি 3 জনকে আলাদা করে ফেললাম। যে আমি বললাম যে ঠিক আছে, আজকের ম্যাচে
তামিম, লিটন আর সৌম্য এই তিনজন 1, 2, 3-এ খেলবে। কে 1-এ খেলবে, কে 2-এ খেলবে, কে 3-এ খেলবে সেটা বলি নাই। এরা তিনজন 1, 2, 3-এ খেলবে। এরপরে 1, 2, 3-এ খেলার আগে আমি বলে দেবো কে 1-এ খেলবে, কে 2-এ খেলবে, কে 3-এ খেলবে। এই যে আমি গ্রুপটা করলাম যে তামিম, লিটন, শান্ত আজকে 1, 2, 3-এ খেলবে। তামিম, লিটন, শান্ত 1, 2, 3-এ খেলবে। এখন তামিমে 1-এ খেলতে পারে, লিটনও খেলতে পারে, শান্ত খেলতে পারে। এখানে ক্রমটা মানে অর্ডারটা মেইন না, মেইন হচ্ছে কোন তিনজন খেলবে সেইটা আমি বাছাই করে ফেললাম আগেই। তাহলে এরকমভাবে আমি এরকমও তো বাছাই করতে পারি যে ধরেন আমি লিখলাম যে লিটন, সৌম্য, বিজয় আজকে যে অন্য একটা ম্যাচে যে লিটন, সৌম্য, বিজয় এরা 1, 2, 3-এ খেলবে। একটা জিনিস খেয়াল করেন, আমি বললাম যে আজকে তামিম, লিটন, সৌম্য এরা প্রথম 1, 2, 3-এ ব্যাট করবে। এখন আর একজন এসে যদি বলে যে না না লিটন, তামিম, সৌম্য এরা তিনজন 1, 2, 3-এ ব্যাট করবে, এই তামিম, লিটন, সৌম্য আর লিটন, তামিম, সৌম্যর মধ্যে এখানে কোনো পার্থক্য আছে বলেন তো? কোনো পার্থক্য আছে? আমি কিন্তু বলি না কে 1-এ খেলবে, কে 2-এ খেলবে, কে 3-এ খেলবে, এটা বলি নাই। এই দুটোর মধ্যে কি কোনো পার্থক্য আছে? এই তামিম, লিটন, সৌম্য, লিটন, তামিম, সৌম্য মানে ব্যাপারটা আমি আরও সহজভাবে বলি। ধরেন একটা জায়গায় আমি দাঁড় করে রাখলাম যে তিনজন খেলবে, একটা জায়গায় আমি দাঁড় করে রাখলাম তামিম, লিটন এবং সৌম্যকে দাঁড় করে রাখলাম। আমি বললাম ওই জায়গাটাতে ওই কোণার মধ্যে তামিম, লিটন, সৌম্য দাঁড়ায় আছে। এখন সেখান থেকে আরেকজন বলল যে না ওইখানে তামিম, লিটন, সৌম্য না, ওইখানে দাঁড়ায় আছে সৌম্য, লিটন, তামিম। তাহলে আমার কথা আর তার কথার মধ্যে কোনো পার্থক্য রইল? বলেন, আমার কথা আর তার কথার মধ্যে কোনো পার্থক্য হইল? কোনো পার্থক্য নেই। আরেকজন এসে বলল যে না না কে বলছে তামিম, লিটন, সৌম্য বা সৌম্য, লিটন, তামিম এরা কেউ না, ওইখানে আছে লিটন, তামিম আর সৌম্য। আরেকজন এসে এই কথা বলল, একই কথা, লোক তো তিনটাই, কোনো চেঞ্জ হয় নাই, লোক তিনটাই। এখন কে আগে কে পরে এটা ফ্যাক্ট না। এই যে আমি যে এখানে তিনজনকে আলাদা করে ফেললাম, কে আগে কে পরে এটা ম্যাটার করতেছে না। এইটাই হলো সমাবেশ, এটাই হলো কি সমাবেশ। আমার কথাটা কি বুঝতে পারছেন সমাবেশটা কি? কিন্তু আমি প্রথমে বললাম যে এইখানে 1 নম্বরে লিটন খেলবে, 2 নম্বরে তামিম খেলবে, 3 নম্বরে সৌম্য খেলবে। এটা 1 নম্বরে, এটা 2 নম্বরে, এটা 3 নম্বরে। আর একজন এসে বলে যে না 1 নম্বরে শান্ত, সৌম্য, 2 নম্বরে তামিম, 3 নম্বরে লিটন। এটার মধ্যে পার্থক্য আছে। এখানে একে যে আছে এখানে একে সে নাই। এইটা হলো বিন্যাস আর এইটা হলো সমাবেশ। কে আগে কে পরে আছে এইটা যদি ম্যাটার না করে সেটা হচ্ছে সমাবেশ, আর কে আগে কে পরে সেটা যদি ম্যাটার করে তাহলে সেটা বিন্যাস। বিন্যাস সমাবেশের পার্থক্যটা আগে বুঝতে পারছেন কিনা? বিন্যাস এবং সমাবেশের পার্থক্যটা সবাই বুঝতে পারছেন কিনা? এটা যদি বুঝতে না পারেন তাহলে বিন্যাস সমাবেশের অঙ্ক কিন্তু কি করবেন, ঝামেলা পাকাই ফেলবেন। আচ্ছা চলেন আমি একটা কাজ করি। আমি আজকে কালকে যে আমরা বিন্যাস করছিলাম যে এই যে 60 পাইছি, এইটা আজকে আমি সমাবেশ দিয়ে নিয়ে আসবো, ঠিক আছে? আমাদের কাছে প্লেয়ার কে কে আছে? তামিম আছে, লিটন আছে, সৌম্য আছে, বিজয় আছে আর মিরাজ আছে। এই 5টা প্লেয়ার আছে। আমি এদেরকে কি করব, গ্রুপ করব, আলাদা আলাদা গ্রুপ করব। গ্রুপ মানে কি? আমি বললাম যে একটা ম্যাচে তামিম, লিটন আর সৌম্য এরা তিনজন 1, 2, 3-এ খেলবে। কে আগে কে পরে খেলবে সেটা না, আমি এদেরকে একটা গ্রুপ করলাম, ঠিক আছে? এখন আরেকজন যদি বলে যে এই যে এইটা গ্রুপ করলো যে সৌম্য, লিটন, তামিম, এই গ্রুপ আর এই গ্রুপ দুইটা কিন্তু একই গ্রুপ, দুইটা একই গ্রুপ, ঠিক আছে? এখন আমি এরকম কতগুলো গ্রুপ করতে পারি এই 5 জন থেকে? চলেন আমরা সেই গ্রুপটা একটু দেখি, কতগুলো গ্রুপ করতে পারি সেই গ্রুপটা দেখি। আমি তামিম, লিটন, সৌম্যকে নিয়ে একটা গ্রুপ করতে পারি, তামিম, লিটন, বিজয়কে নিয়ে একটা গ্রুপ করতে পারি, তামিম, লিটন, মিরাজকে নিয়ে একটা গ্রুপ করতে পারি, তারপরে তামিম, সৌম্য, বিজয়কে নিয়ে একটা গ্রুপ করতে পারি, তারপরে তামিম, সৌম্য, মিরাজকে নিয়ে আর একটা গ্রুপ করতে পারি, তাই না? তারপরে হচ্ছে তামিম, বিজয়, মিরাজকে নিয়ে একটা গ্রুপ করতে পারি। আর কি পারি? তারপরে হচ্ছে লিটন, সৌম্য, বিজয়কে নিয়ে একটা গ্রুপ, লিটন, সৌম্য, মিরাজকে নিয়ে আরেকটা গ্রুপ, এরপরে হবে লিটন, সৌম্য, বিজয়, লিটন, সৌম্য হচ্ছে মিরাজ, আরেকটা হচ্ছে লিটন, বিজয়, মিরাজ আর হচ্ছে সৌম্য, বিজয়, মিরাজ। কয়টা হইল? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ঠিক আছে কিনা বলেন?
এই 10টার বাহিরে আর সম্ভব না, এই 10টার বাহিরে আর কোনোভাবেই এদেরকে তিনজন করে গ্রুপ করা পসিবল না। আপনি এখন চেষ্টা করে দেখতে পারেন। এখন আপনি চেষ্টা করে এরকম বের করতে পারেন যে আমি TLS নিয়ে একটা গ্রুপ করছি, আপনি আর একটা হয়তো বা LTS নিয়ে গ্রুপ করবেন, দুইটা একই গ্রুপ, এই দুইটা একই গ্রুপ। এখন ধরেন বাংলাদেশে কোচ ও চাইলো যে এক এক দিন এক একটা গ্রুপকে খেলাবে, ধরেন প্রথম 3 জনে একদিন এই গ্রুপটাকে খেলাবে, ঠিক আছে। এখন এই গ্রুপটাকে যদি খেলায়, এই গ্রুপটাকে এখন 1 2 3-এ কতভাবে খেলাতে পারি বলেন তো? এই গ্রুপটাকে 1 2 3-এ কতভাবে খেলাতে পারি, মানে এই গ্রুপটাকে এখন সাজাবো। আমি এই যে তামিম লিটন সৌম্যকে আলাদা করছি যে আজকে প্রথম 3 জনে এরা ব্যাট করবে, তামিম লিটন সৌম্যকে আমি আলাদা করলাম। দেখেন তামিম লিটন সৌম্য এই 3 জনকে আলাদা করছি যে 1 2 আর 3-এ এরা ব্যাট করবে। এখন আমি এটা দেখব যে কে 1-এ ব্যাট করবে, কে 2-এ ব্যাট করবে, কে 3-এ ব্যাট করবে, এটা আমি দেখব কিভাবে। ধরেন 1-এ তামিম করলো, 2-এ লিটন, 3-এ সৌম্য, 1-এ তামিম, 2-এ সৌম্য, 3-এ লিটন। এখন আমি সাজাচ্ছি, এটা কি করতেছি, সাজাইতেছি কে 1-এ কে 2-এ করবে, ঠিক আছে। অথবা 1-এ লিটন, 2-এ তামিম, এখানে সৌম্য, লিটন সৌম্য তামিম, এইভাবে কতটা সাজাইতে পারি বলেন তো? অথবা সৌম্য লিটন তামিম, সৌম্য তামিম লিটন, কয়টা হলো? 1 2 3 4 5 6। আসলে এটা সাজাইলাম কীভাবে, যে 3টা থেকে 3 জনকে নিয়ে সাজাইলাম, মানে ফ্যাক্টোরিয়াল 3টা, ফ্যাক্টোরিয়াল 3 উপায়ে সাজানো, মানে 3 জন থেকে 3 জনকে নিয়ে যদি সাজাই, আমরা গত ক্লাসে করছি এটাকে ফ্যাক্টোরিয়াল 3 উপায়ে সাজানো যায়। তার মানে আমি যে এইখানে 3 জনকে আলাদা আলাদা গ্রুপ করলাম, এই গ্রুপটাকে আবার আমি সাজাতে পারি ফ্যাক্টোরিয়াল 3 উপায়ে, এই গ্রুপটাকে আবার সাজাতে পারি ফ্যাক্টোরিয়াল 3 উপায়ে। তার মানে প্রত্যেকটা গ্রুপকে আমি ফ্যাক্টোরিয়াল 3 উপায়ে সাজাতে পারি, পারি কি না? প্রত্যেকটা গ্রুপকে, তাহলে প্রত্যেকটা গ্রুপকে আমি ফ্যাক্টোরিয়াল 3 উপায়ে সাজাতে পারি। আমার কাছে কয়টা গ্রুপ আছে? কয়টা গ্রুপ আছে এখানে? 10টা গ্রুপ। তার মানে আমার টোটাল সাজানোর উপায় কত হবে? 10 গুণন ফ্যাক্টোরিয়াল 3। দেখেন 10 গুণন ফ্যাক্টোরিয়াল 3 মানে 3 × 2 × 1 সমান 60। দেখেন তো, এই যে আমি যে প্রথমে গতকালকে যে হিসাব করছিলাম যে 1 2 3-এ খেলবে কতভাবে, এই যে গতকালকে 60 পাইছিলাম, আজকেও 60 পাইছি। তবে আজকের উপায়টা একটু ভিন্ন, আজকের উপায়টা একটা কি ভিন্ন, কি ভিন্ন? দেখেন আমি যে প্রথম যে 10টা গ্রুপ করছি, এই 10টা গ্রুপ আসলে কি? এই 10টা গ্রুপ হচ্ছে আসলে এই 5 জন থেকে 3 জন বাছাই করছি, 5 জন থেকে 3 জন কি করছি, বাছাই করছি। প্রতি 5 জন থেকে 3 জন বাছাই করছি। এই 5 জন থেকে 3 জন বাছাই করে, মানে 5 জন থেকে 3 জনকে সমাবেশ করছি, অর্থাৎ 5 জন থেকে 3 জনের কি করছি, কম্বিনেশন করছি। এই জন্য 5C3 এইটার মান পাইছি আমরা 10, এইটার মান পাইছি যে 10। এই 10টা গ্রুপকে আবার ফ্যাক্টোরিয়াল 3 উপায়ে কি করছি, সাজাইছি। এবার আমি সূত্রের মধ্যে আসি। দেখেন আমার কাছে 5টা প্লেয়ার ছিল, 5টা প্লেয়ার থেকে 3 জন করে করে কি করছি, 3 জন করে করে দল গঠন করছি, 3 জন করে করে 5 জন থেকে 3 জন কি করছি, আলাদাভাবে সমাবেশ করছি, 3 জন করে। এইটার মান পাইছি 10, এইটার মান পাইছি কত, 10। এরপরে যেহেতু আমার 1 2 3-এ খেলবে, 1 2 3-এ কে খেলবে, এই 10 জনকে আবার কি করছি, প্রত্যেকটা গ্রুপকে সাজাইছি। তার মানে আমি এই যে এটা করলাম সমাবেশ, বিন্যাসের সমান কখন হচ্ছে, যখন এর সাথে আবার কি ফ্যাক্টোরিয়াল 3 করতেছি। দেখেন 5C3 এর মান কিন্তু 10, 5C3 এর মান 10। এইটা সমান কখন বিন্যাসের সমান হচ্ছে, যখন এটাকে আবার আমি কি সাজাইতেছি। আরও সহজভাবে বলে দেখেন, আরও আপনাদেরকে সহজভাবে বলি। দেখেন এই 5C3 এটাকে যদি আমি ফ্যাক্টোরিয়াল 3 করি, এর সাথে গুণ করি, তাহলে আমি 5P3 এর মান পাচ্ছি না। দেখেন তো, এই 5C3 মানে 10 × ফ্যাক্টোরিয়াল 3, আর এই যে এটার মান 60। দেখেন এই পাশেও 60 হচ্ছে, সরি 3 × 2, এ পাশেও 60, এ পাশেও 60। 5C3 10 কেমন, এই যে গুণে দেখেন, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা আছে। তার মানে এই যে 5টা প্লেয়ার থেকে 3 জন করে করে 3 জনকে বাছাই করলে 10 জন হবে। আজিজ নূর, বুঝতে পারছেন? আমি এখানে বাছাই করছি, আর কোনো উপায় পাবেন না, আমি এটা একদম ম্যানুয়ালি করছি, একটা একটা করে হিসাব করে করে।
এখন কিভাবে আসছে সেটা দেখাবো। তার মানে আমরা এই যে এখানে যা লিখছি এটাই সূত্র। প্রথমে বাছাই করছি, এরপর সেটাকে সাজাইছি, সাজাইলে সেটা বিন্যাসের সমান হয়ে যাচ্ছে। প্রথমে বাছাই করছি, 5 জন থেকে 3 জন বাছাই করছি, সেই 3 জনকে আবার সাজাইছি, সাজানোর পর সেটা বিন্যাসের সমান হয়েছে কি না? পরীক্ষাতে কি এইভাবে 10টা গ্রুপ বানাতে আমি বলবো? আমি তো কখনো বলবো না, আমি আপনাদের শর্টকাট দেখাবো। এবার আসেন, এই 5c3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 সমান, তাহলে আমরা কি পাইলাম? 5p3, এটা পাইলাম। এখন দেখেন এই 5c3 ফ্যাক্টোরিয়াল 3টাকে যদি ওপাশে নিয়ে যাই, তাহলে 5p3 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3। আচ্ছা বলেন তো 5p3কে কি লেখা যায়? সূত্রটা মনে আছে? আপনাদের কি সূত্রটা মনে আছে? এই এটাকে লেখা যায় ফ্যাক্টোরিয়াল 5 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস 3। এটা কালকে বিন্যাসের সূত্র শিখছিলাম না? এটা হচ্ছে গতকালকের বিন্যাসের সূত্র, রাইট? তাহলে আমি এই উপরের 5p3কে লিখতে পারি ফ্যাক্টোরিয়াল 5 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস 3, আর নিচে ফ্যাক্টোরিয়াল 3 আছে। তাহলে এই ফ্যাক্টোরিয়াল 3 এখানে গিয়ে কি ভাগ হয়ে যাবে, তাই না? তাহলে এটাকে লেখা যায় ফ্যাক্টোরিয়াল 5 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3, এই যে ইনটু ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস 3। আসলে কম্বিনেশনের সূত্রটা হলো এরকম, 5c3 ইজ ইকুয়াল টু, এটাকে লেখা যায় ফ্যাক্টোরিয়াল 5 নিচে ফ্যাক্টোরিয়াল 3 এর সাথে ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস 3। এটা হলো কম্বিনেশনের সূত্র। দেখেন তো এই 5p3 সমান আমরা কি লিখি? ফ্যাক্টোরিয়াল 5 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস 3। এই দুটার মধ্যে মূল পার্থক্যটা কি করে দিচ্ছে? বলেন তো? কম্বিনেশনে ফ্যাক্টোরিয়াল 3 দ্বারা অতিরিক্ত ভাগ হয়ে যাচ্ছে, যেটা পারমুটেশনে নাই। এটাই তো শুধু পার্থক্য, তাই না? কম্বিনেশন এবং পারমুটেশনের মধ্যে পার্থক্য কি? যে ফ্যাক্টোরিয়াল এখানে ফ্যাক্টোরিয়াল 3 দ্বারা ভাগ হয়ে যাচ্ছে। দেখেন এটা থেকে আমি সূত্র লিখতে পারি এইভাবে না? এনসিআর সমান ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। আর এটা থেকে সূত্র লিখতে পারি npr সমান কি? ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। মানে নিচে যেটা থাকবে কম্বিনেশনের ক্ষেত্রে অতিরিক্তভাবে সেটা দ্বারা ভাগ হবে। ভাই এত সূত্র আমার মনে থাকে না, আমি এত সূত্র মনে রাখতে পারবো না। আপনাদের সূত্র মনে রাখার দরকার নেই, ভুলে যান এইসব। এবার আসেন, আমরা এবার শর্টকাট দেখব। এত সূত্র মনে রাখার দরকার নেই, সূত্র কি পরীক্ষা আসবে নাকি? এই যে 5c3 এটার হিসাবটা আসলে কিভাবে হয়েছে সেটা আমরা দেখি। গতকালকে আমি দেখাইছিলাম কি 5p3কে লেখা যায় 5 ইন্টু 4 ইন্টু 3, মানে নিচে যতটি পদ থাকবে 5 থেকে হিসাব করে কি তো এখানে ততটা সংখ্যা গুণাকারে থাকবে, তাই না? গতকালকে শিখছিলাম না, যদি ধরেন এখানে 10p2 থাকে, এটার অর্থ হচ্ছে 10 ইন্টু 9। গতকালকে এটা শিখছিলাম কিনা বলেন, মনে আছে? তাহলে এইরকম কি কম্বিনেশনের ক্ষেত্রে কিছু একটা আছে? রাইট, কম্বিনেশনের ক্ষেত্রেও কিছু একটা আছে, সেটা আমরা একটু দেখি। তাহলে আমি এখানে যে কম্বিনেশনের সূত্রটা লিখলাম, কম্বিনেশনের সূত্রটা কোথায় যেন লিখলাম? এই যে এখানে উপরে 5p3 আর নিচে ফ্যাক্টোরিয়াল 3। দেখেন উপরে 5p3 নিচে ফ্যাক্টোরিয়াল 3, এটা দিয়েই আমরা প্রমাণ করব, শর্টকাট শিখব। তাহলে 5c3কে লেখা যায় 5p3 নিচে ফ্যাক্টোরিয়াল 3। দেখেন এই 5p3 এটার অর্থ হচ্ছে কি 5 ইন্টু 4 ইন্টু 3, আর ফ্যাক্টোরিয়াল 3 মানে কি 3 ইন্টু 2 ইন্টু 1। তার মানে 5c3 সমান এইভাবে লেখা যায়। এটা হিসাব করে দেখেন, এখন 10 আসবে। এটা হিসাব করে দেখেন, এবার 10 আসবে। কি যেন বলছিল যে 5c3 এর মান 10 কীভাবে? ওইখানে তো আমি গণনা করছি, এইবার গণনা না করে দেখেন এই যে 10 আসছে। এইবার গণনা না করে 10 আসছে। আচ্ছা বলেন তো এই যে 5c3 এটা দ্বারা আসলে আমাকে কি বোঝাচ্ছে? এইটা দ্বারা আমাকে কি বোঝাচ্ছে? এটা দ্বারা মানে আমি বাংলা ভাষায় বলতে চাই, আমি অঙ্কের মতো করে চিন্তা করতে চাই না, আমি বাংলা সাহিত্যের মতো করে চিন্তা করতে চাই। যে এখানে আমাকে বলতেছে 5 জন মানুষ থেকে 3 জন মানুষ বাছাই করার উপায় কতটি? 5 জন মানুষ থেকে 3 জন মানুষ বাছাই করার উপায় কতটি? উপায় হলো 10টি। বুঝতে পারছি কম্বিনেশনটা কি? এই যে নিচে ফ্যাক্টোরিয়াল 3 আছে, ফ্যাক্টোরিয়াল 3 মানে কি? এই ফ্যাক্টোরিয়াল 3 মানে কি 3 ইন্টু 2 ইন্টু 1 না? তাহলে এই যে ফ্যাক্টোরিয়াল 3 পরিবর্তে 3 ইন্টু 2 ইন্টু 1। এবার আসেন, তাহলে আসলে সব ক্ষেত্রে কি এরকম হবে? ধরেন আপনি একটা সংখ্যা লিখলেন
10C3 10C3 লিখলেন। এটার মানে কি? এটার মানে হলো উপরে হবে 10 ইন্টু 9 ইন্টু 8, নিচে 3 আছে, তাহলে এখানে 3টা সংখ্যা এরকম গুণ আকারে থাকবে 10, 9, 8, মানে যত থাকবে তত থেকে কমতে কমতে 3টা সংখ্যা লিখবে। আর নিচে এই যে 3 আছে, তাহলে এখানে এই 3 ইন্টু 2 ইন্টু 1, এইটা এখন হিসাব করবেন। মানে পরীক্ষার হলে এরকম কোনো জিনিস আসলেই তখন এইভাবে হিসাব করবেন। পারবেন কি না বলেন? 5P3কে সাহিত্যের ভাষায় বলবো 5 জন থেকে 3 জন সাজানোর উপায়, সাজানো মানে কে আগে কে পরে তারপরে কে থাকবে, এটা 5P3-র ক্ষেত্রে। আচ্ছা, এবার তাহলে আপনারা একটা প্রশ্নের উত্তর দেন দেখি। ধরেন আমি 10C2 এটার মান কত হবে দেখি, আপনারা বের করেন তো দেখি। 10C2 এর মান কত? মানে 10 জন থেকে 2 জনকে বাছাই করার উপায় কত দেখি, সবাই দ্রুত বলেন তো দেখি। এই 360 কেন? 360 কেন? হ্যাঁ, থ্যাংক ইউ। এই যে সবাই 45 বলছেন, থ্যাংক ইউ। 10C2 মানে হচ্ছে 10 ইন্টু 9, এখানে যেহেতু 2 আছে তাহলে আমি 2টা সংখ্যা লিখবো, ডিভাইডেড বাই 2 ইন্টু 1, এখানে যা থাকবে তত থেকে 1 পর্যন্ত, তাহলে 2 দ্বারা 10কে ভাগ করলে হয় 5, 5 লং 45। হিসাব খুবই সহজ। এত সহজ হিসাব কি মানে পরীক্ষায় আসবে? হ্যাঁ, এইগুলোই পরীক্ষায় আসবে, এইরকম টাইপগুলোই পরীক্ষায় আসবে। এবার কিছুদিন আগে শাহরিয়ার ভাই একটা দ্বীপে গেছিল, শোনেন, এইরকম একটা দ্বীপে গেছে। হ্যাঁ, এই দ্বীপের মধ্যে 100 জন রমণী আছে। শাহরিয়ার ভাই একটা দ্বীপে গেছে, সেখানে 100 জন রমণী আছে, বুঝতে পারছেন? 100 জন রমণী আছে। এখানে কে আছে? শাহরিয়ার ভাই আছে। না, একাই আছে, একাই। এখন শাহরিয়ার ভাই তো আপনারা জানেন, এর আগে পরিচয় করে দিয়েছিলাম, উনি একজন নামকরা ঘটক। উনি এই 100 জন রমণী থেকে এখান থেকে 95 জনকে বাছাই করবে। 100 জন রমণী থেকে 95 জনকে বাছাই করবে। তার মানে কি, উনি 100 জন থেকে 95 জনকে বাছাই কতভাবে করতে পারবে? এইভাবে করতে পারবে না? বলেন, 100 জন থেকে 95 জনকে বাছাই এইভাবে করতে পারবে কি না? পারবে। সমস্যা হচ্ছে উনি 100 জন থেকে এইভাবে 95 জন বাছাই করতে গিয়ে উনি খুব টেনশনে পড়ে গেছে। আমাকে ফোন দিছে যে ভাই, আমি এরকম একটা ঝামেলা পড়ছি, এইটা থেকে কিভাবে বেরোবো। আমি ওনাকে একটা সুবুদ্ধি দিছি যে ভাই, এটা খুব সহজ। আপনি 100 জন থেকে 95 জন নেবেন, তার মানে কি 5 জনকে বাদ দিবেন। আপনি এক কাজ করেন, যেই 5 জনকে বাদ দিবেন ওই 5 জনকে আগে বের করে দিয়ে বাকিদের নিয়ে চলে আসেন। তার মানে আমি বলছি যে 100 জন থেকে আগে 5 জন বাইর করেন, যেই 5 জনকে আপনি নেবেন না। এখন বলেন, এই 100 জন থেকে 95 জন বাছাই করে নিয়ে আসা আর 100 জন থেকে 5 জনকে বাদ দিয়ে বাকিদেরকে নিয়ে আসা, দুইটা একই কথা না? দুইটা একই কথা কি না? আমি অবশ্য সবসময় ভালো বুদ্ধি দিই। দুইটা একই কথা তো। তার মানে কি এই দুটার মান সেম? এই দুটার মান কি সেম? তাহলে দেখি আসলে এই দুটার মান সমান হয় কি না। চলেন আমরা একটু দেখি তো যে আসলে কি 100C95 যা 100C5 একই কিনা, দুইটা কি সেম কিনা, আমরা একটু দেখি পরীক্ষা করে। দেখেন, আমি দুই পাশে লিখি। এই পাশে লিখলাম যে 100 জন থেকে 95 জন বাছাই করবে, কিন্তু আমি বললাম যে না, 100 জন থেকে আপনি 5 জনকে বাছাই করে ওদেরকে বাদ দিয়ে বাকিদের নিয়ে আসেন। দুইটা কিন্তু সেম। কিভাবে হয় আমরা দেখি। আচ্ছা, এই যে 100C95, এটাকে যদি আমি বিন্যাসের সূত্রের মাধ্যমে করি তাহলে এরকম হয় না? দেখেন তো, এই ফ্যাক্টোরিয়াল 100 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 95 ইন্টু ফ্যাক্টোরিয়াল 100 মাইনাস 95। আমি বিন্যাস না, কম্বিনেশন যে সূত্রটা শিখলাম এইখানে, কোথায় যেন শিখলাম, এই যে এইখানে, এই যে NCR মানে উপরে ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস r, তাই না? NCR যদি কম্বিনেশনের সূত্র আমরা এটা শিখলাম, তাহলে আমি সেই সূত্রটা এখানে প্রয়োগ করলাম। তাহলে এখানে আসলে কি দাঁড়ায়? উপরে ফ্যাক্টোরিয়াল 100, নিচে ফ্যাক্টোরিয়াল 95 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5। দেখেন, এই যে ফ্যাক্টোরিয়াল 100, এটাকে আমি এইভাবে লিখতে পারি না? 100 গুণ 99 গুণ 98 গুণ 97 গুণ 96 গুণ ফ্যাক্টোরিয়াল 95। 100 ফ্যাক্টোরিয়ালকে এইভাবে লেখা যায় কি না? আর এবার দেখেন যে ফ্যাক্টোরিয়াল 95 আর এখানকার ফ্যাক্টোরিয়াল 95 কাটা যায়। কাটা গেলে আসলে কি দাঁড়ায়? কাটা গেলে দাঁড়ায় এখানে 100 গুণ 99 গুণ 98 গুণ 97 গুণ 96, 1 2 3 4 5, আর নিচে ফ্যাক্টোরিয়াল 5 মানে কত?
5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এটাকে তো আমি সেমটাই লিখবো, তাই না? একটু আগে যা শিখলাম যে 5 মানে হচ্ছে এখানে 5টা সংখ্যা লিখব, এখানে 5টা সংখ্যা লিখব, আর নিচে এই 5 থেকে গুণ করে করে 1 পর্যন্ত যাব। এখন দেখেন তো এই যে এটা হিসাব করলে যা পাবো, এটা হিসাব করলে দেখেন তো এখানে সেম জিনিস আসছে না, যে এখানে সেম জিনিস আসছে না? সেম জিনিসই আসছে। একটু আগের স্লাইডে সূত্র দিয়ে করলাম না কেন? কই, আরে এটা তো আপনাকে সহজ জিনিসটা দেখাইলাম। তার মানে আমি বলতে পারি যে 100C95 যা 100C5 তা দুইটা সমান। এটা কি দুইটা সমান? তার মানে এই দুইটার যোগফল এইটা সমান হবে, এটাকে বলে সম্পূরক সমাবেশ। দেখেন এই 100C, এই 95কে আমি এইভাবে লিখতে পারি না, 100 - 5, 100C5 যা 100 - 5 তাই। এটা কি বুঝতে পারছেন কি না? মাহফুজ আনসারি বলছেন হোয়াই, মানে এইটা কেন হচ্ছে, মানে এটা কেন সমান হচ্ছে, আপনি এই প্রশ্ন করলেন মাহফুজ আনসারি। আমি এতক্ষণ ধরে এই যে শাহরিয়ার ভাই যে একটা দ্বীপে গেছে, এই যে একটা দ্বীপের মধ্যে গেছে, দ্বীপের মধ্যে গিয়ে এই যে 100 রমণী দেখলো, এই কাহিনীটা কেন বললাম? এই কাহিনী তো এই জন্যই বললাম, এটা আমি এই কাহিনীটা বললাম যে আপনি অনুধাবন করেন যে 100C95 আর 100C5 দুইটা যে সেম, এটা অনুধাবন করেন যে 100 জন মানুষ থেকে 95কে বাছাই করে নিয়ে আসা আর 100 জন মানুষ থেকে 5 জন মানুষ বাদ দিয়ে বাকিদের নিয়ে আসা, দুইটা যে একই কাজ, সেটা আমি আপনাদেরকে অনুধাবন করাইলাম। সেটাই এই সূত্রটা। আসলে এই দ্বীপের নাম কি শাহরিয়ার ভাই আমাকে জানায়নি, হ্যাঁ, কেন জানায়নি সেটা আমি জানি না, তবে উনি আমাকে জানায়নি, উনি বলছে না এটা আপনাকে বলা যাবে না। ঠিক আছে, তাহলে আমরা এখানে সূত্র শিখলাম এরকম যে NCR সমান NCN-R, এই দুটা সমান হয়, এই দুটা কি হয়? সমান হয়। বুঝতে পারছি? এখন যদি আপনার কাছে একটা প্রশ্ন আসে, আমি এবার আপনাদের কাছে একটা প্রশ্ন করি, দেখি আপনারা অ্যান্সার দিতে পারেন কি না। এবার আমাকে বলেন যে 10C8 এর মান কত, দেখি আপনারা পারেন কি না। 10C8 এর মান কত? 90 হবে নাকি 45 হবে? আপনারা একটু আগেই তো এটার অ্যান্সার দিছেন। দেখেন এটা আরও সহজ প্রমাণ আছে। দেখেন এই যে 10C8, এটা মানে কি? এটা মানে হচ্ছে 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু তারপরে কত হয় 5 ইন্টু 4 ইন্টু 3, 1 2 3 4 5 6 7 8টা। এরপর এখানে লিখব কি ফ্যাক্টোরিয়াল 8 মানে 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। দেখেন এই যে 8 8 কাটা যাবে, 7 7 কাটা যাবে, 6 6 কাটা যাবে, 5 5 কাটা যাবে, 4 4 কাটা যাবে, 3 3 কাটা যাবে। থাকবে কি উপরে 10 গুণ 9, নিচে থাকবে 2 গুণ 1। আচ্ছা এই যে 10C2 এটা মানে কি 10 গুণ 9 নিচে 2 গুণ 1, মানে এই যে শেষের যে হিসাবটা আপনি যে হিসাব করে যেটা বের করবেন, এত বড় হিসাব করে এটা করার দরকার নাই তো। 10C8 এর মান বের করার দরকার নাই, আপনি 10C2 এর মান বের করলেই হয়ে যাবে, সমান 45। তাহলে এই ধরনের বড় কোনো হিসাব আসলেই, যে ধরেন আপনার কাছে বলছে যে 100C98 এটার অ্যান্সার কত, আপনার মাথায় ঘুরে যাবে, হাই হাই 100C98 এটা কীভাবে বের করবো। আপনি চট করে একটা বুদ্ধি বের করবেন যে 100C98 এটা না করে আপনি 100C, এই 100 এবং 98 পার্থক্য কত 2, 100C2 এর মান বের করবেন, শেষ। 100C2 এর মান বের করবেন, এটা সহজ, এই কাজ করবেন। বুঝতে পারছি কি না এই ব্যাপারটা? বুঝতে পারছি কি না? এখন আমি এখানে যে সূত্রটা লিখছি দেখেন, এই যে NCR সমান কি NCN-R, তার মানে যেহেতু এটা সমান, তাহলে এই R এবং N-Rও সমান হবে। খেয়াল করেন, সরি এখানে R এবং N-R সমান হবে না। দেখেন R এবং এখানে NCR সমান NCN-R, NCR এবং NCN-R। আমি এখানে R এর পরিবর্তে N-R দিছি, তাই না? R এর পরিবর্তে N-R দিছি। খেয়াল করেন আমি যদি এটা এই দুটো যোগ করে দিই, N-R প্লাস R সমান N, মানে এই দুটা যোগ করলে উপরেরটা সমান আসতেই হবে।
এই দুটা যোগ করে যদি উপরেরটা সমান না আসে তাহলে এটা সমান লেখা যাবে না। আপনি যোগ করে দেখেন, এই যে আর এবং n মাইনাস আর যোগ করে দেখেন উপরেরটা সমান আসছে। এই যে এখানে যে আপনি কোথায় যেন এই যে এখানে 10c8 মানে আপনি লিখলেন 10c8 সমান 10c2, এই 8 এবং 2 যোগ করলে উপরেরটা সমান হবে, তবেই এটা সমান লিখতে পারবেন। এই যে এখানে 100c98 আর আমি লিখছি 100c2, এই দুইটা সমান। কেন সমান? এই 98 এবং 2 এই দুটো যোগ করলে উপরেরটা সমান হবে, তাহলে এই দুটো যোগ করলে উপরেরটার সমান হইতে হবে। বুঝতে পারছি কি না? ওকে, বুঝতে পারলে তাহলে এগুলো খুব সহজ। তাহলে আমরা একটু সূত্রগুলো দেখি। মাথা ঘুরতেছে? এই মাথা ঘুরবে না, এবার সূত্রগুলো শিখি। দেখি, আমরা গতকালকে বিন্যাসের সূত্র শিখছিলাম। যে বিন্যাসের সূত্র কি শিখছিলাম? আমরা সংখ্যা দিয়ে দেখি যে 5p3 এটার মানে হচ্ছে 5 × 4 × 3। ঠিক আছে, যদি এখানে বিন্যাস না হয়ে সমাবেশ হয় 5c3, তাহলে এটা 5 × 4 × 3 থাকবে, তবে এর সাথে আবার 3 × 2 × 1 এটা ভাগ হবে, মানে নিচে যেটা থাকবে এটা তত ফ্যাক্টোরিয়াল ভাগ হবে। এই তো এইটাই শিখলাম কালকে, এটা সূত্র শিখছি, আজকে এটা সূত্র শিখলাম। এখানে আবার একটা এক্সট্রা সূত্র শিখছি। সূত্রটা কি? যে 5c3 আর 5c2 এই দুইটা সমান, এই তো এই তিনটা সূত্র, এর বাইরে আর কিছু আছে? এখন বলেন এই তিনটা সূত্র আপনারা পারবেন কিনা, এই তিনটা সূত্র মনে রাখতে পারবেন কিনা? এই তিনটা সূত্র মনে রাখতে পারলে পরে আরও সূত্র আসবে, তবে এই তিনটা সূত্র মনে রাখতে পারলে আপনারা সাধারণ অঙ্কগুলো করতে পারবেন, একদম সহজ অঙ্কগুলো হয়ে যাবে। 5c2 লেখছি না? হ্যাঁ 5c2 লেখছি তো। 5c2টা মানে দেখেন এখানে এই যে 5c3 এই যে 3 না লিখে 5 এবং 3-এর পার্থক্য কত? 2। 5 এবং 3-এর পার্থক্য 2, আমি 5c2 এর মানও বের করতে পারি। যেমন দেখেন এই যে 100c98, এটা একটু আগে দেখলেন না যে এত বড় মান বের না করে আমি 100c, এই 100 এবং 98-এর পার্থক্য কত? 2, 100c 2 এর মান বের করতে পারি। ধরেন 100c 90 এর মান বের করতে বলল, আপনি এত বড় মান বের না করে 100c, এই 100 এবং 90 এর মান 100 এবং 90 এর পার্থক্য কত? 10, 100c 10 এর মানও বের করলেই হবে। এই তো তিনটা সূত্র। সুবর্ণা, রঞ্জনী বুঝতে পারছেন এবার? তাহলে চলেন এখন আমরা তাহলে অঙ্ক করি। তবে শুরুতে একটু ঝামেলাকর অঙ্ক আছে, চলেন। আমাদের টাইপ 1 সাধারণ সমাবেশ। সাধারণ সমাবেশটা কি? এখন আপনারা বই বের করবেন, বই বের করলে সমস্যাটা কি হবে জানেন? বইয়ের সমাধান দেখলে আপনার মাথা ঘুরবে। আপাতত বইয়ের সমাধান দেখিয়ে না, যখন বইয়ের সমাধান দেখতে বলবো তখন আপনারা দেখবেন। আচ্ছা এনসিপি এনসিআর না, এই এনসিপি আর এনসিআর এই দুইটা সমান না। এই দুটো সমান হবে যদি এর সাথে ফ্যাক্টোরিয়াল 3 গুণ করে দেই, এই কম্বিনেশনের সাথে ফ্যাক্টোরিয়াল আর যদি গুণ করে দেই, এই এনসিআর সমান কি হলো? এই দেখেন এনপিআর আর এনসিআর এই দুইটা সমান না। সমান হবে তখনই যদি এই যে এনসিআর এর সাথে আবার ফ্যাক্টোরিয়াল 3 গুণ করে দেই। মানে কি? এনসিআর মানে এন জন থেকে 8 জন বাছাই করা, আর এনপিআর মানে এন জন থেকে 8 জন বাছাই করে সেটাকে সাজানো। সেটাকে কি সাজানো? খেয়াল করেন এখানে সাজানো। এনপিআর মানে হচ্ছে এন জন থেকে 8 জন নিয়ে সেটাকে সাজিয়ে রাখা, আর এনসিআর মানে এন জন থেকে 8 জন শুধু আমি নিলাম, সাজাই নাই। তাহলে সাজাইতে হবে তবে এটা সমান হবে। সাজাবো কিভাবে? ফ্যাক্টোরিয়াল আর ভাবে সাজাবো, এখানে আর হবে। ফ্যাক্টোরিয়াল আর যদি দেই তাহলে এটা কি সাজানো হবে। বুঝতে পারছি না? ফ্যাক্টোরিয়াল আর হবে, মানে এখানে যেটা থাকবে সেটা ফ্যাক্টোরিয়াল 3 না, ফ্যাক্টোরিয়াল আর হবে। ক্লিয়ার সবার? ক্লিয়ার? আমি আরেকবার বলতেছি, দেখেন এই এনপিআর এটা হচ্ছে এন জন মানুষ থেকে 8 জন মানুষকে নিয়ে সেটাকে সাজানো, সাজিয়ে রাখা, কে কার পরে থাকবে এটা সাজানো। ঠিক আছে? আর আমি যদি এনসিআর লিখি, এটার হচ্ছে এন জন থেকে 8 জন বাছাই করা, আমি জাস্ট বাছাই করে রেখে দিলাম কিন্তু সাজাই নাই। এটা সমান তখনই হবে যদি এই 8 জন মানুষকে আবার সাজায় 8 জন মানুষকে সাজানোর উপায় ফ্যাক্টোরিয়াল আর, তাহলে সমান হবে। এই বিন্যাস এবং সমাবেশের মধ্যে এইটাই সম্পর্ক।
সংখ্যা দিয়ে বলতে হবে। ধরেন 5 জন থেকে 5 জন না 10 জন থেকে 3 জনকে 3 জন 10 জন ধরেন 10 জন প্লেয়ার থেকে আপনি 3 জন প্লেয়ার নিয়ে 1 2 3-এ কীভাবে খেলবে সেটা বের করলেন। এটা 10 জন প্লেয়ার থেকে 3 জন প্লেয়ার বাছাই করে 1 2 3-এ কীভাবে খেলবে সেটা সাজাইলেন। ঠিক আছে, ধরেন এই যে 1 2 এই 3 1-এ খেলবে, 2-এ খেলবে, 3-এ খেলবে, এভাবে সাজালেন। কিন্তু আমি যদি 10C আর নেই তাহলে আমি 3 জনকে শুধু 10C3 নেই তাহলে আমি 3 জনকে শুধু এখানে রাখবো, 3 জনকে রাখবো আমি এরকম করে 3 জন করে রাখবো। কে 1-এ খেলবে, কে 2-এ খেলবে, কে 3-এ খেলবে সেটা আমি কি করি নাই 10C3-তে। তাহলে এই দুটো তো সমান হবে না। তাহলে সমান হবে কখন? যখন এই যে 3 জন করে যে নিছি এদেরকে যদি আমি আবার কি করি সাজাই, এই গ্রুপগুলোকে যদি সাজাই 1 2 3-এ কে খেলবে তাহলে সমান হবে। জাস্ট এইটুকুই, মানে নিচে যা থাকবে এই কম্বিনেশনের সাথে সেটা ফ্যাক্টোরিয়াল আবার কি গুণ হবে। এই যে এখানে নিচে আর আছে, এখানেও নিচে আর আছে, তাহলে এটা সমান তখনই হবে যদি কম্বিনেশনের সাথে আবার ফ্যাক্টোরিয়াল আর কি করে দেই, গুণ করে দেই। বুঝতে পারছি এবার? চলেন এখন আমরা অঙ্ক করি। আজকে মাত্র অল্প কয়েকটা টাইপ আছে, 6টা টাইপ আছে, তো যদিও একটা এক্সট্রা টাইপ করাবো আপনাদের। তাহলে আমাদের টাইপ 1 হলো সাধারণ সমাবেশ। দেখেন প্রথমে এই অঙ্কটা আছে যে NC12 সমান NC6 হলে n এর মান কত। এই অঙ্কের সমাধান আমি আপনাদের করেই দিছি। কি করে দিছি? এই দুটার সমান তখনই হবে যদি এই দুটার যোগফল উপরেরটা সমান হয়, তাই না? এই দুটার সমান তখনই হবে যদি এই দুটার যোগফল উপরেরটা সমান হয়। যেমন আমি লিখছিলাম 10C2 = 10C8। কেন? এই যে 2 এবং 8 যোগ করলে উপরেরটা সমান হয়। তাহলে এখানে সমান তখনই হবে যদি 12 এবং 6-এর যোগফল n এর সমান হয়। তাহলে 12 এবং 6 যোগ করলে কত হয়? 18। তার মানে n এর মান যদি 18 হয়, অর্থাৎ 18C12 সমান 18C6। বুঝতে পারছি? এটা কি বুঝতে পারছি সবাই? ওকে, আমরা পরের অঙ্কটা দেখি কি বলছে। এখন কিন্তু আমরা কি অঙ্ক শুধু বুঝবো। এখানে এই বিন্যাস সমাবেশের অঙ্কগুলোকে আসলে বোঝার জিনিস, জাস্ট খালি একটু মাথা খাটাবেন। সূত্র এসব কিছু না। সূত্র তো জাস্ট খালি হিসাব করার জন্য, সূত্র জিনিসটা হচ্ছে হিসাব করার জন্য, বাকি জিনিসটা বোঝার। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে। 16 জন লোকের একটি দল হতে 7 জনকে কতভাবে নির্বাচন করা যায় যাতে নির্দিষ্ট 4 জন লোক সর্বদাই থাকে। একটু আপনারা চিন্তা করবেন যে আপনি বিন্যাসের সূত্র শিখছেন মানে যে অঙ্ক পারবেন, ব্যাপারটা এরকম না। আপনাকে একটু চিন্তা শক্তিটা বাড়াতে হবে। মানে আপনার কাছে এখানে একটা গ্রুপ আছে, এখানে 16 জন মানুষ আছে, 16 জন মানুষ আছে, ঠিক আছে? এই 16 জন থেকে আপনি 7 জনের একটা দল বানাবেন, 7 জনের। কিন্তু এখানে ধরেন সরকার বলে দিছে আমার 4টা লোক আছে, এই 4 জনকে রাখতে হবে। তার মানে কি? তার মানে এই 7 জনের মধ্যে 4 জন আগে থেকে নির্বাচিত হয়েই আছে। 4 জন আগে থেকে নির্বাচিত মানে 4 জন আগে থেকে রাখা আছে। এটা হচ্ছে লবিং হয়েছে, উপর থেকে এটা অর্ডার করছে, এটা আমাকে মানতে হবে, কোনো উপায় নাই। তাহলে আসলে আমাকে অঙ্কটা কি করতে হবে বলেন তো? 4 জন যদি আগে থেকে আমার এই যে 7 জনকে নির্বাচন করার মধ্যে 4 জন যদি আগে থেকেই থাকে, তাহলে আমাকে আসলে কয়জন নির্বাচন করতে হবে, কয়জন বাছাই করতে হবে? বাছাই করতে হবে 3 জনকে। কতজন থেকে 3 জনকে বাছাই করব? কতজন থেকে 3 জনকে বাছাই করব? 12 জন থেকে। এখন 16 জন নাই, 16 জন নাই। ধরেন আওয়ামী লীগ সরকারের আমলে ঠিক এমনটা হয়েছে যে 7 জনের একটা টিম করবে, সেখানে 4 জন ওরা কি করছে, এই 4 জনকে আমার লোক রাখতে হবে। তাহলে কি আমাকে আসলে 3 জন নিতে পারবো আমি, 3 জন। কতজন থেকে? 12 জন থেকে। তাহলে 12C3। এখন 12C3 এর মান আপনারা বের করেন। এখানে কি বলছে? নির্বাচন করা। আপনাকে কি বলছে? কে কাকে আগে নেবেন, কাকে পরে নেবেন, এটা কি এখানে ম্যাটার করবে? এখানে আপনি বাছাই করতেছেন। বাছাই করা, দল গঠন করা, নির্বাচন করা, এই ধরনের শব্দ দেখলে বুঝতে হবে যে হ্যাঁ এটা সমাবেশ করতে হবে। আচ্ছা, যদি এরকমটা হইতো, ধরেন এখন আমাদের ইউনূস সরকার আছে, বলল যে 16 জন লোকের একটি দল হতে 7 জনকে কতভাবে নির্বাচন করা যায় যাতে নির্দিষ্ট 4 জন লোক কখনোই থাকবে না। মানে ধরেন আওয়ামী লীগের 4 জন ছিল, ওই 4 জন লোক কখনোই থাকবে না। এইবার তাহলে অঙ্কটা অ্যান্সারটা কীরকম হবে বলেন তো? 4 জন লোক যদি কখনোই না থাকে তাহলে কি হবে? মানে এই যে 16 জন যে আছে, এই 16 জন থেকে 4 জন বাদ, এই 4 জনকে আমরা নিতে পারবো না। আমার কাছে থাকে 12 জন। এই 12 জন থেকে আমি এখন 7 জন বাছাই করব, 12 জন থেকে 7 জন বাছাই করব। বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে এখানে কি মানে
এমন কিছু আছে যে অঙ্কটা পারা যাবে না, এটা তো জাস্ট একটা চিন্তার বিষয়। এখন সূত্রের হিসাবেটা শুধু শিখতে হবে আপনাদের, আর এগুলো তো আমার শেখানোর কিছু না, এগুলো আপনারা নিজেরা হিসাব করে বের করবেন। ক্লিয়ার সবার? এটা কি বুঝতে পারছি ব্যাপারটা? প্রথম ম্যাথটার লজিক কোনটা, এইটার, এটা আপনি রেকর্ডটা দেখে নেবেন, কারণ এই লজিকটা আমি প্রথম 30 মিনিটে বুঝাইছি, 30 মিনিটে এই লজিকটা বুঝাইছি। হ্যাঁ, ওকে, তাহলে আমরা পরের অঙ্কটা যাই, চলেন। শামীমের 12খানা বইয়ের মধ্যে 5খানা বীজগণিত। 5খানা বীজগণিত মানে কি? ধরেন ক্লাস 5-এর তো বীজগণিত হয় না, ধরেন ক্লাস 9-10-এর বীজগণিত বই আছে, 5টা বীজগণিত বই, ঠিক আছে, 3টা ত্রিকোণমিতি বই, 4টা জ্যামিতি বই। তার মানে কি 5টা বীজগণিত বই সেম, 3টা ত্রিকোণমিতি বই সেম, 4টা জ্যামিতি বই সেম। শামীম এর মধ্য থেকে এক বা একাধিক বই কত উপায়ে বাছাই করতে পারবে? তাহলে শামীমের 12খানা বই, এর মধ্যে 5টা বীজগণিত, মানে 5টা বীজগণিত মানে 5টা বই একই রকম, 3টা ত্রিকোণমিতি মানে 3টা বই একই রকম, 4টা জ্যামিতি মানে 4টা বই একই রকম। এরপরে কি বলছে? শামীম এর মধ্যে থেকে এক বা একাধিক বই কত উপায়ে বাছাই করতে পারবে। এখন এখানে ওই যে 10C3 5C3 এইসব অঙ্ক দিয়ে কি, এইসব অঙ্ক দিয়ে, এইসব সূত্র দিয়ে আসলে আমরা করতে পারবো না। এটা আমরা একটু চিন্তা করি, আপনারা একটু খালি চিন্তা করে দেখেন। ধরেন আপনার কাছে 5টা বীজগণিত বই আছে, এখানে বীজগণিত বই আছে কয়টা? 5টা। আপনার কাছে ত্রিকোণমিতি বই আছে কয়টা? 3টা। আপনার কাছে জ্যামিতি বই আছে কয়টা? 4টা। এখন কি বলছে? এই যে আপনার কাছে 5টা বীজগণিত, 3টা ত্রিকোণমিতি, 4টা জ্যামিতি বই আছে, এদের মধ্যে থেকে এক বা একাধিক বই কত উপায়ে বাছাই করা যায়? ধরেন আমি বীজগণিত কোনো বই নিলাম না, ত্রিকোণমিতির কোনো বই নিলাম না, জ্যামিতির একটা বই নিলাম, নেওয়া যাবে কিনা বলেন? বলছে এক বা একাধিক, আমি একটা বই নিলাম, আমি জ্যামিতির একটা বই নিলাম, হবে না? আমি বীজগণিতের একটা বই নিলাম, ত্রিকোণমিতির কোনো বই নিলাম না, জ্যামিতির কোনো বই নিলাম না, এরকমটা হবে কি না? নেওয়া যাবে কি না? এটা পসিবল। তাহলে একটু চিন্তা করে দেখেন, এটা বাদ দেন, তাহলে আমি বীজগণিতের 5টা বই কতভাবে নিতে পারি? আমি একটা যদি না নেই চলবে, আমি বীজগণিতের একটা বই নিতে পারি, বীজগণিতের 2টা বই নিতে পারি, বীজগণিতের 3টা বই নিতে পারি, বীজগণিতের 4টা বই নিতে পারি, বীজগণিতের 5টা বই নিতে পারি। সম্ভব কিনা এইভাবে? এটা কি এইভাবে সাজানো সম্ভব কিনা? না, এখানে ফ্যাক্টোরিয়াল 5 হবে না, এখানে শূন্য আছে যে, আমার না নিলেও তো চলবে, বীজগণিতের না নিলেও চলবে। একই রকমভাবে ত্রিকোণমিতির ক্ষেত্রে আমি কোনো বই নিব না, সম্ভব। একটা ত্রিকোণমিতির বই নিব, তবু সম্ভব। 2টা ত্রিকোণমিতির বই নিব, তবু সম্ভব। 3টা ত্রিকোণমিতির বই নিব, সেটাও সম্ভব। জ্যামিতির ক্ষেত্রে আমি কোনো জ্যামিতির বই নিব না, এটাও পসিবল। জ্যামিতির ক্ষেত্রে আমি একটা বই নিতে পারি, 2টা বই নিতে পারি, 3টা নিতে পারি, 4টা নিতে পারি। এখন দেখেন বীজগণিতের 5টা বই নেওয়ার উপায় কয়টি হইল? এখানে 1 2 3 4 5 6টা, এখানে বই ছিল 5টা, উপায় 6টা। ত্রিকোণমিতির বই ছিল 3টা, উপায় হলো 4টা। জ্যামিতির বই ছিল 4টা, উপায় হলো 5টা। মানে যতগুলো বই তার থেকে উপায় একটা করে বেশি। তাহলে এইটা নেওয়ার উপায় 6টা, এটা নেওয়ার উপায় 4টা, এটা নেওয়ার উপায় 5টা। আমার কিন্তু শুধু বীজগণিত নিলে হবে না, আমি কি শুধু বীজগণিত নিয়ে শেষ করবো? ত্রিকোণমিতিও নিতে পারি, জ্যামিতিও নিতে পারি। এই জন্য এগুলো কী হবে? গুণ হবে। এই 6 × 4 × 5 গুণ করলে কত উপায় হবে? 120টা উপায়, তাই না? 120টা উপায়। এখন এখানে আবার একটা ঝামেলা আছে, অন্ততপক্ষে একটা বই হলেও নিতে হবে। এখন ত্রিকোণমিতিরই 0টা, বীজগণিতের 0টা, ত্রিকোণমিতির 0টা, জ্যামিতির 0টা। এইখানে একটা উপায় আছে যেখানে 3টা বই 0 হয়ে যাবে। এইটা সম্ভব না, কারণ আমাকে বলে দিছে এক বা একাধিক বই নিতে হবে। তার মানে আমার যে 120টা উপায় আছে, সেখানে এমন একটা উপায় আছে যেটাতে কি কোনো বই নেওয়া হয় নাই, তাহলে সেটা বাদ যাবে। তাহলে সেটা কি হবে? বাদ যাবে। তার মানে 119টা উপায়, 119টা উপায়। তাহলে আসলে দাঁড়াইলোটা কি? এই যে 5টা বীজগণিত, এক জাতীয় 5টা বই ছিল, তাহলে এর সাথে একটা এক যোগ হয়েছে, তাই না? আবার 3টা ত্রিকোণমিতি বই ছিল, যতটা বই তার সাথে কি একটা এক যোগ হয়েছে। আবার যতটা জ্যামিতি বই ছিল তার সাথে কি হয়েছে? আবার একটা এক যোগ হয়েছে। যোগ হয়ে সবগুলো গুণ হয়ে এর থেকে এক বিয়োগ,
এটা একটু মাথায় রাখেন, হ্যাঁ, এটা একটু মাথায় রাখেন। আমরা একটু পরে এটা সূত্র দেখাবো আপনাদের, খুব সহজ সূত্র আছে, দেখে মনে হচ্ছে হায় হায় এটা তো এত এত কাহিনী করে বের করব, এত কাহিনী করতে হবে না, আমি সূত্র দেখাবো আপনাদের। এবার এই অঙ্কটা দেখেন, এখানে বলছে একটা ঝুড়িতে 4টি আম, 3টা আপেল, 5টা কলা এবং একটা আনারস আছে। যদি প্রত্যেক প্রকারের ফল বিভিন্ন আকারের হয়, দেখেন আমি কিন্তু এখানে বলে নিছি যে এখানে বীজগণিতের যে 5টা বই একই রকম, ত্রিকোণমিতির যে 3টা বই, ত্রিকোণমিতির 3টা বই একই রকম, জ্যামিতির 4টা বই একই রকম, ঠিক আছে। কিন্তু এখানে বলেই দিছে যে প্রত্যেক প্রকারের ফল বিভিন্ন আকারের, তবে প্রত্যেক প্রকারের ফল অন্তত একটি করে নিয়ে কত প্রকারে এদের নির্বাচন করা যায়, মানে আমাকে নির্বাচন করতে হবে, মানে সমাবেশ করতে হবে। একটু চিন্তা করে দেখেন, আমি আপেল নিয়ে চিন্তা করি, চলেন একটু আপেল নিয়ে চিন্তা করি। ধরেন আমার কাছে এই একটা আপেল আছে, এই একটা আপেল আছে, এই একটা আপেল আছে, 3টা আপেল কিন্তু 3 রকমের, হ্যাঁ, 3টা আপেল। আমি একটু কালারটাও চেঞ্জ করে দিই, তাহলে আপনাদের আরও সুবিধা হবে। ধরেন এই আপেলটা হইল এই কালার, আর এই আপেলটা হইলো এই কালার। আমি আপেল নিয়ে একটু চিন্তা করি, তাহলে আপনাদের বুঝতে খুব সহজ হবে। 3টা আপেল 3 ধরনের, এর আগে কিন্তু সেম ছিল। এখন ধরেন আমি এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি। আমি অন্তত একটা বা সর্বোচ্চ 3টা কতভাবে নিতে পারি একটু খেয়াল করে দেখেন তো। আমি শুধু এ যে আপেলটা আছে এটা নিতে পারি, আমি শুধু বি যেই আপেলটা আছে সেটা নিতে পারি, শুধু সি আপেলটা নিতে পারি, আমি শুধু এ নিতে পারি, শুধু বি নিতে পারি, শুধু সি নিতে পারি কি না? আচ্ছা এরকম তো হইতে পারে, আমি এ এবং বি এই 2টা আপেল নিলাম, অথবা এরকম তো হইতে পারে আমি এ এবং সি এই 2টা আপেল নিলাম, অথবা বি এবং সি এই 2টা আপেল নিলাম। নেওয়া যাবে কি না বলেন? আবার আমি 3টা আপেলই তো নিতে পারি না? নিতে পারি কি না? এখন একটু খেয়াল করে দেখেন, যদি আপনার কাছে একটা সেট থাকে এরকম এ বি সি একটা সেট, এই সেটের কতগুলো প্রকৃত উপসেট হবে দেখেন তো। এগুলো কি প্রকৃত উপসেট না? এগুলো কি প্রকৃত উপসেট না? সরি, প্রকৃত উপসেট না, কতগুলো উপসেট হবে? আমি আরেকটা নিতে পারি কি? একটাও নিতে পারি না। কতগুলো উপসেট হবে? সরি, কতগুলো উপসেট হবে? প্রকৃত না, কতগুলো উপসেট হয়? এতগুলো, তাই না? এতগুলো উপসেটের মধ্যে মানে এইখানে যে আমি একটাও নিব না, এটা কিন্তু নেওয়া যাবে না। কেন? কারণ আমাকে এখানে প্রশ্নে বলে দিছে অন্তত একটি করে নিতে হবে, তার মানে এটা বাদ, এই যে একটা বাদ। দেখেন এই যে 3টা উপাদান থেকে আমরা এরকম মানে শূন্যটা বাদ দিই, মানে কতগুলো উপাদান পাবো? 2 টু দি পাওয়ার 3 - 1। এইটা হবে কি না বলেন? হবে কি না? ওই যে সেটের ক্ষেত্রে আমি কিন্তু দেখাইছিলাম। অথবা আপনি এইখানে দেখেন, এখানে 3টা ছিল, আমি কয়টা পাইছি? 7টা পাইছি। যদি আর একটা আপেল থাকতো 4টা, তাহলে আপনি 15টা পাইতেন। 3টার জন্য 7টা, 4টার জন্য 15টা। তার মানে কি? এই যে 2 কিউব -1 = 7, 2 টু দি পাওয়ার 4 -1 = 15। তার মানে আমার কাছে ভিন্ন প্রকারের যতগুলো বস্তু থাকবে 2 এর উপর তত পাওয়ার দিয়ে যদি আমি মাইনাস দেই, তাহলে আমি তত প্রকারে নিতে পারবো। হ্যাঁ, ফাঁকা সেটটা শুধু বাদ। তাহলে এইখানের অঙ্কের ক্ষেত্রে দেখেন আমার কাছে আম আছে কয়টা? 4টা। তাহলে এই যে 4টা বিভিন্ন আকারের যে 4টা আম আছে, এই 4টা আম কত প্রকারে নিতে পারি? 2 টু দি পাওয়ার 4 - 1 এত প্রকারে নিতে পারি। একই রকমভাবে একটু আগে তো আপেলেরটা দেখাইলাম আপনাদের। আপেলেরটা কি? এখানে 3টা আপেল আছে, তাহলে এখান থেকে 2 কিউব -1 এতভাবে নিতে পারি। কলা আছে কয়টা? 5টা। তাহলে 5টা কলা থেকে আমরা নিতে পারি 2 টু দি পাওয়ার 5 - 1। আনারস আছে একটা। আনারস কয়টা আছে? আনারস আছে একটা। তাহলে এটা হবে 2 টু দি পাওয়ার 1 - 1। এগুলো সবগুলো গুণ করে দিলেই হয়ে যাবে। 2 টু দি পাওয়ার 4 - 1 ইন্টু 2 কিউব -1 ইন্টু 2 5 -1 ইন্টু 2 1 -1। গুণ করলে আপনি অ্যান্সার পাবেন। গুণ করলেই আপনি অ্যান্সার পেয়ে যাবেন। এইবার আসেন, আগের অঙ্ক আর এই অঙ্কের মধ্যে মূল পার্থক্যটা কোন জায়গায়? আগের অঙ্ক আর এই অঙ্কের মধ্যে মূল পার্থক্যটা কোন জায়গায়? আগের অঙ্কের যে বস্তুগুলো ছিল, এই বস্তুগুলো আকার আকৃতি সব কিছু সেম।
এই বস্তুগুলোর আকার আকৃতিটা আলাদা আলাদা, মানে একটা আম থেকে আর একটা আম আলাদা। এখানে বীজগণিতের একটা বই থেকে আর একটা বীজগণিত বই সেম। তাহলে এখান থেকে আমরা একটা সূত্র দেখি, চলেন। সূত্রটা হচ্ছে এরকম যে পি সংখ্যক একজাতীয় বস্তু, কিউ সংখ্যক অন্য একজাতীয় বস্তু, আর সংখ্যক অন্য একজাতীয় বস্তু থেকে এক বা একাধিক বস্তু বাছাইয়ের উপায়। এই যে একজাতীয় বস্তু যদি হয়, যত সংখ্যক বস্তু থাকবে তার সাথে এক যোগ, যত সংখ্যক বস্তু থাকবে তার সাথে এক যোগ, এই যে আর সংখ্যক বস্তু তার সাথে এক যোগ করে এগুলো গুণ করে কি এক বিয়োগ। এক জাতীয় বস্তু হলে তখন এই সূত্র। আর যদি পি সংখ্যক ভিন্ন ভিন্ন আকারের এক জাতীয় বস্তু, কিউ সংখ্যক ভিন্ন ভিন্ন আকারের অন্য এক জাতীয় বস্তু, আর সংখ্যক ভিন্ন ভিন্ন আকারের অন্য আরেক জাতীয় বস্তু থেকে এক বা একাধিক বস্তু বাছাইয়ের উপায়। এই 2 টু দি পাওয়ার, এখানে পি সংখ্যক আছে -1, 2 টু দি পাওয়ার কিউ -1, 2 টু দি পাওয়ার আর -1, আরও যদি থাকে ধরেন আরেকটা আছে এস সংখ্যক, তাহলে 2 টু দি পাওয়ার এস -1, এইভাবে চলবে। সূত্র দুইটা বুঝতে পারছি কি না? ওকে, থ্যাংক ইউ। এখন দেখেন বাস্তব সংখ্যার ক্লাসে আপনারা বাস্তব সংখ্যার ক্লাসে এই যে উৎপাদকের সংখ্যা বা প্রকৃত উৎপাদকের সংখ্যার ক্ষেত্রে আপনারা একটা সূত্র শিখছিলেন, যে যেমন ধরেন 2772000, হ্যাঁ, এটার উৎপাদকগুলোকে এইভাবে প্রকাশ করা যায়। আমি হিসাবটা করে রাখছি আগেই, যে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইন্টু তারপরে হচ্ছে 3a স্কোয়ার ইন্টু 5a স্কোয়ার ইন্টু 7 ইন্টু 11। এখন খেয়াল করে দেখেন, আপনারা শিখছেন যে উৎপাদক বের করতে হয় উপরে যত পাওয়ার থাকে তার সাথে এক যোগ, উপরে যত পাওয়ার থাকে তার সাথে এক যোগ, উপরে যত পাওয়ার থাকে তার সাথে এক যোগ করে গুণ। আজকে সূত্রটা শিখলেন আপনারা যে আসলে এটা কেন হচ্ছে। কারণ হচ্ছে এখানে 2 টু দি পাওয়ার 4 মানে এই 4টা 2 এক জাতীয়, 4টা 2 এক জাতীয়, তাই না? এই 4টা 2 থেকে আমাকে বাছাই করতে হবে। 3a স্কোয়ার মানে 3টা 2 এক জাতীয়, 5a স্কোয়ার মানে 2টা 5 এক জাতীয়, 7 মানে 7, 11 মানে 11, এগুলো একটা একটা করে আছে। এই জন্য আমি কি করি, উপরে যত থাকে যে এক জাতীয় যতগুলো বস্তু থাকবে তার সাথে এখানে 4টা এক জাতীয় 2 আছে, 2টা এক জাতীয় 3 আছে, এগুলো আমরা যোগ করে গুণ করে দিব। এই হলো উৎপাদক নির্ণয়ের সূত্র। বুঝতে পারছি? এটা হচ্ছে উৎপাদকের সংখ্যা। আর প্রকৃত উৎপাদক বলে তখন কি করতে হবে, এখান থেকে 1 মাইনাস করতে হবে। এবার চলেন টাইপ 2, সমজাতীয় বা ভিন্ন জাতীয় বস্তু বাছাই। কোনটা আরেকবার বোঝাবো, কোনটা? এইটা শোনেন, আপনাদেরকে সহজভাবে বোঝাই। ধরেন এই যে 12 উৎপাদক কি কি? 2a স্কোয়ার ইন্টু 3, তাই না? এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে এইভাবে হয় না? এর উৎপাদক কয়টি কীভাবে বের করা যায়? এর উৎপাদক বের করবেন এইভাবে, যে 1 2 3 4 6 12, 1 2 3 4 5 6, আর কিছু আছে কি? হ্যাঁ, এই যে 12কে ভাগ করা যায়, এগুলো হচ্ছে 12 উৎপাদক, তাই না? এগুলো 12 উৎপাদক। কিন্তু আমরা এইভাবে বের না করে আমরা বের করি এইভাবে, 2 এখানে পাওয়ার 2 তার সাথে এক যোগ, এখানে পাওয়ার 1 তার সাথে এক যোগ করে গুণ করে দিই, তাহলে 3 × 2 = 6, মানে 6টা। 12 উৎপাদক মানে 12কে নিঃশেষে ভাগ করা যায় এরকম সংখ্যা আছে 6টা। আসলে এখানে এক যোগ করলাম কেন? আপনারা যদি আরও প্রমাণ চান দেখেন, এই যে 2 টু দি পাওয়ার 4 এটার অর্থ কী, 2a স্কোয়ার এটার অর্থ কী? দেখেন আমি এখানে একটা সেট আকারে লিখি। তার মানে আমি কি এটাকে এইভাবে লিখতে পারি না? 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, মানে কি আমি এখানে 2 পাওয়ার 0 থেকে 2 পর্যন্ত নিতে পারি। 0 থেকে 2 পর্যন্ত আমি 0 পাওয়ার যত নিতে পারি, 2 পাওয়ার যত নিতে পারি, 2a স্কোয়ার এটা নিতে পারি। আবার দেখেন এই যে 3 টু দি পাওয়ার 1 মানে কি 3 টু দি পাওয়ার 0 একটা, 3 টু দি পাওয়ার 1 এইভাবে নিতে পারি। পাওয়ার 0 থেকে শুরু করে এইখানে যে পাওয়ার থাকবে তত পর্যন্ত যাব। এইবার দেখেন এই যে 12 উৎপাদক মানে এই সংখ্যাগুলো দ্বারা 12কে ভাগ করা যায়, আমি এইখান থেকে বের করব। এই 2 টু দি পাওয়ার 0 মানে কত? 1। 3 টু দি পাওয়ার 0 মানে কত? আচ্ছা আমি এখানে লিখি, হ্যাঁ, 2 টু দি পাওয়ার 0 মানে 1, এটার মানে হচ্ছে 2, এটার মানে হচ্ছে 4,
আর 3^0 মানে 1, আর 3^1 মানে 3। খেয়াল করেন, আমরা এখানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা গুণ করে দিব। এটার সাথে এটা গুণ করলে কত হবে? 1 হবে। এটার সাথে যদি আমি এটা গুণ করি, মানে এটার সাথে এটা যদি গুণ করি, 1 আর 3 গুণ করলে 3 হবে। এবার আসেন, আবার এই 2-এর সাথে যদি 1 গুণ করি তাহলে 2 হবে। এই 2-এর সাথে যদি 3 গুণ করি তাহলে 6 হবে। এরপরেরটা আসেন, 4-এর সাথে যদি 1 গুণ করি তাহলে 4 হবে। এই 4-এর সাথে যদি 3 গুণ করি তাহলে 12 হবে। দেখেন তো এখানকারগুলো পাইছেন না? এই যে 1, এই 1, এই যে 2, এই 2, এই 3, এই 3, এই 4, এই 4, 6, 6, 12, 12। এবার আসেন, এই যে 6টা যে পাইলাম, আমি এখানে এই 6টা, এখানে আছে 3টা উপাদান, এখানে আছে 2টা। এই 3 আর 2 গুণ করলে 6 পাচ্ছি না। 3 আর 2 গুণ করলে 6 পাচ্ছি না। খেয়াল করেন, এখানে ছিল পাওয়ার 2, কিন্তু আমি এখানে কয়টা নিছি? 1টা, 2টা, 3টা। এখানে ছিল পাওয়ার 1, এখানে নিচে 1টা, 2টা। এই 2টা গুণ করে 6 হয়েছে। তার মানে পাওয়ার যত থাকে তার সাথে অতিরিক্ত 1 যোগ হচ্ছে। কেন? এই যে শূন্যর জন্য যোগ হচ্ছে, এই যে শূন্যর জন্য যোগ হয়ে এরপর কি হচ্ছে? গুণ হচ্ছে। গুণ করলে আমি টোটাল উৎপাদক পাচ্ছি। এবার বুঝতে পারছেন উৎপাদকের হিসাবটা? যারা একটু আগে বুঝতে পারেন নাই, বুঝতে পারছেন? এখন এইখানে দেখেন, এই সংখ্যাটাকে আমি এইভাবে লিখতে পারি, 2^4 3a², মানে মৌলিক উৎপাদকের সাহায্যে এইভাবে লিখতে পারি। এখন এখানে 2 এর পাওয়ার 4, আমি একটু আগে দেখলাম যত পাওয়ার থাকে তার সাথে অতিরিক্ত 1 যোগ করতে হয়, যত পাওয়ার থাকে তার সাথে অতিরিক্ত একটা যোগ করতে হয়। ঠিক আছে? এইভাবে হিসাব করলে আমি টোটাল উৎপাদকটা পাচ্ছি। সেম কাহিনীটাই যে এই অঙ্কের ক্ষেত্রেও, সরি এই অঙ্ক নাই, যে এই অঙ্কের ক্ষেত্রেও ঠিক সেম কাহিনীটাই হয়েছে। এখানে 5টা বীজগণিত বই আছে, আমি একটাও না নিতে পারি, মানে 0টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা এভাবে নিতে পারি। এখানে 0, 1, 2, 3 এভাবে নিতে পারি, মানে যতগুলো বই থাকবে তার থেকে অতিরিক্ত একটা করে বেশি নিতে পারি। এখন চলেন আমরা সমজাতীয় বস্তু করি। এইটা যদি বুঝতে না পারেন শোনেন, এটা আমার এই ক্লাসে বোঝানোর কাজ না, এটা বাস্তব সংখ্যার ক্লাস। দেখেন কীভাবে বোঝাইতে হয়, কীভাবে লিখতে হয়। এই যে ফ্যাক্টোরিয়াল 12কে এইভাবে লেখা যায় যে 2 দিয়ে ভাগ করলে 6, 2 দিয়ে ভাগ করলে 3, তার মানে 12কে আমরা এইভাবে লিখতে পারি 2a², মানে 2টা 2 আছে, যে 2 গুণন 2 গুণন 3, তার মানে 2 গুণন 2 মানে 2a² গুণন 3। এই যে এইভাবে ভাঙছি। এখন এইটাকে, এই সংখ্যাটা অনেক বড় সংখ্যা থেকে আমি আগেই এটা ভেঙে রাখছি, খাতার মধ্যে লিখে রাখছি আমার সামনে। এখন এটা আপনারা ওই বাস্তব সংখ্যার ক্লাসে করেন, নিয়ম বাস্তব সংখ্যার ক্লাসে আছে। দেখেন টাইপ 2 এর মধ্যে এই ডিগ্রি শব্দটার অক্ষরগুলো হতে যে কোনো 4টা অক্ষর প্রতিবার নিয়ে কত প্রকারে বাছাই করা যায়। এখানে আছে কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। তাহলে 6টা থেকে 4টা বাছাই। এরকমটা হবে না? এরকমটা হবে কি? এরকমটা হবে না এখানে। কেন হবে না? কারণ এখানে এক জাতীয় কিছু বর্ণ আছে। এই যে 3টা ই এক জাতীয় আছে, এক জাতীয়, 3টা ই এক জাতীয়, এই জন্য এইটা হবে না। এটা কি বিন্যাস? না। দেখেন কত প্রকারে বাছাই করা যায়। আমাকে যদি বলতো কতভাবে শব্দ গঠন করা যায়, মানে শব্দ তৈরি করতে বলতো, তাহলে এইটা বিন্যাস হইতো। কিন্তু এখানে বলছে বাছাই করা, আমাকে শব্দ গঠন করতে বলে না, খালি তুমি বাছাই করে করে রেখে দাও। এই জন্য এটা কম্বিনেশন হবে। সুবর্ণা, বুঝতে পারছি? ওকে, এবার দেখেন এটা এইভাবে হবে না কেন? কারণ এখানে এক জাতীয় বস্তু আছে, মানে এক জাতীয় বর্ণ আছে। তাহলে এটা আমরা কিভাবে করব? দেখেন আমার এক জাতীয় বর্ণগুলো কি আছে? 3টা ই আছে। আর ভিন্ন ভিন্ন কি আছে? ডি, ই, জি। এগুলো এক জাতীয়, এগুলো ভিন্ন জাতীয়। দেখেন বিন্যাসের যে সব সময় সূত্র করলেই হবে, ব্যাপারটা এরকম না। আচ্ছা, এই যে 3টা থেকে, এই 3টা থেকে বলেন তো, আপনি যদি 2টা বাছাই করেন, কতভাবে বাছাই করা যায়? ও ডিজি আর হবে, থ্যাংক ইউ। কতভাবে বাছাই করা যায়? এই 3টা থেকে যদি আপনি 2টা নেন, কতভাবে বাছাই করা যাবে? 3টা ই থেকে 2টা ই নিলে কতভাবে বাছাই করা যাবে? বাছাই মানে আপনি তখন লিখবেন 3c2
3C2, তখন লিখবেন 3 ইন্টু 2, নিচে 1 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 3। এটার পক্ষে কে কে? এটার পক্ষে যারা তারা হ্যাঁ বলেন, এটার পক্ষে যারা না তারা না বলেন। যে আমি 3টা ই থেকে 2টা ই বাছাই করব, 3টা ই থেকে 2টা ই বাছাই করব। সবাই দেখি না বলছে। না কেন? এতক্ষণ ধরে তো আমি অঙ্ক করাইলাম এইভাবে, এতক্ষণ ধরে তো আমি এইভাবে অঙ্ক করলাম। 3টা থেকে 2টা বাছাই করার সূত্র এটা, এখান থেকে তাহলে অ্যান্সার 3 হবে। আসলে এখানে 3টা থেকে 2টা বাছাই করার উপায় 3টা না, একটা। একই জাতীয় বস্তু, যেহেতু এখানে একই জাতীয় বস্তু, 3টা থেকে আমি 2টা বাছাই করতে পারবো একভাবে, একভাবের বেশি পারবো না। একভাবের বেশি কি পারবো না। ব্যাপারটা হলো কি, মানে আপনি বাছাই করলেন, ধরেন আপনি এই ইটা নিলেন, এই আরেকজন এই ই নিল, আরেকজন এসে বললো না 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 এটা হবে না, আমি দ্বিতীয় ইটা নিব, আরেকজন তৃতীয় ইটা নেব। ভাই এটাও যা এটাও তাই, আপনি যেভাবেই নেন না কেন বাছাই সংখ্যা একটাই হবে, একটার বেশি হবে না। এইটা কি বুঝতে পারছি কিনা বলেন? এখানে যতভাবেই বাছাই করেন না কেন আসলে আপনি 2টা নেবেন, জাস্ট এইটুকু। এখানে বাছাই করার আর প্রয়োজন নাই। এখানে কি বাছাই করতে হবে? বাছাই করতে হবে? বাছাই করার কি প্রয়োজন নাই। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ধরেন আপনার সামনে 3টা এমন আপেল আছে, 3টার গুণ মান একদম সাইজ সব কিছু সেম। সেখান থেকে আপনি 2টা কতভাবে বাছাই করবেন? জাস্ট আপনি 2টা নিয়ে চলে আসবেন, ওখানে তো বাছাই করার কিছু নাই, রাইট? ওকে, এটা যদি বুঝতে পারেন, এবার চলেন আমরা অঙ্ক করি। 6টা বর্ণ আছে, এই বর্ণ থেকে 4টা বর্ণ আমরা নিব, তাই না? 4টা তো অক্ষর হয় না রে, বর্ণ হয়। অক্ষর তো আলাদা জিনিস। 4টা বর্ণ প্রতিবার নিয়ে কতভাবে বাছাই করা যাবে, তাই না? তাহলে আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে যদি আমরা 3টা নেই, এখান থেকে 3টা, এখান থেকে একটা, এখানে ওয়ার্ড মেকিং করতে বলছে লিমন, এখানে কি বলছি যে শব্দ তৈরি করো? এখানে কি শব্দ তৈরি করতে বলছে? শব্দ তৈরি করতে বললে তো সেটা আলাদা ব্যাপার, এখানে তো শব্দ তৈরি করতে বলে নাই। আমি এখান থেকে 3টা, তাহলে এখান থেকে একটা নিতে পারি, এইভাবে হবে কি না? অথবা আমি এখান থেকে 2টা, এখান থেকে 2টা নিতে পারি, হবে কি না? অথবা আমি এখান থেকে একটা, এখান থেকে 3টা নিতে পারি, এছাড়া আর কি কোনোভাবে সম্ভব? অথবা মানে এখান থেকে একটা আর এখান থেকে 3টা, মানে কি 4টাই ভিন্ন ভিন্ন না? 4টাই ভিন্ন ভিন্ন না? এখন দেখেন, এখান থেকে 3টা আমি নিব সেটা একভাবে, আর এই যে এখানে 3টা থেকে একটা যে নিব বাছাই করব, 3টা থেকে একটা বাছাই করব, 3C1 হবে কি না বলেন? আবার এখানে আমি 2টা যে বাছাই করব সেটা বাছাই সংখ্যা একটাই হবে, কিন্তু এইখানে আমি 3টা থেকে 2টা নিব, সেটা 3C2 ভাবে, এভাবে হবে। আমি এখান থেকে একটা নিলাম, এখান থেকে একটা নিলাম, সেটা একভাবে, আর এখান থেকে 3টার মধ্যে থেকে আমি 3টাই নিলাম, 3C3 সম্ভব কিনা বলেন? আর কোনোভাবে তো পসিবল না, তাই না? আচ্ছা, তাহলে এই 3C1 এর মান কত? এটা পুরোটার মান কত? এটার পুরোটার মান কত? 3C1 এর মান 3, 3C2 এর মান 3, 3C3 এর মান 1। এখন বলেন তো এগুলো যোগ হবে নাকি গুণ হবে? এইটা খুব গুরুত্বপূর্ণ, এটা যোগ হবে নাকি গুণ হবে? খেয়াল করেন, আমাকে বলছে কি, আমাকে বলছে 4টা করে বর্ণ বাছাই করতে। আমি এইখান থেকে একটা নিলাম, এইখান থেকে এইখান থেকে 3টা নিলাম, এইখান থেকে একটা নিলাম, 4টা বর্ণ হইল না? এখানে আমার কি 4টা বর্ণ বাছাই করা হয়েছে না? এই যে 3টা, এখানে যে 3টা উপায়, এই 4টা বর্ণ বাছাই করা হয়েছে না? হয়েছে কি না বলেন? এখানে গুণ হলো কেন? এই যে এখানে গুণ হলো কেন? কারণ আমি এখান থেকে 3টা নিছি আর এখান থেকে একটা নিছি, আমার 4টা হয় নাই, এটাও ইনকমপ্লিট, এটাও ইনকমপ্লিট, এই জন্য মাঝখানে আমি গুণ চিহ্ন দিছি। কিন্তু এইটা পুরোটাই একটা কমপ্লিট ওয়ে, এটা পুরোটা একটা কমপ্লিট ওয়ে। তার মানে আমি যে এই যে 4টা বর্ণ বাছাই করছি 3 উপায়, এটা সম্পূর্ণ কমপ্লিট। আমি আবার এইখান থেকে 2টা নিচে এক উপায়ে, এইখান থেকে 2টা নিচে এই যে এই উপায়ে, এটা আলাদা, এটাও ইনকমপ্লিট, এটাও ইনকমপ্লিট। কিন্তু এটা পুরোটাই যখন আমি নিলাম, এখান থেকে 2টা, এখান থেকে 2টা, 4টা নিছি, এখানেও 4টা হয়ে গেছে।
এখান থেকে একটা, এখান থেকে তিনটা, এখানেও চারটা হয়ে গেছে। তার মানে এটা সম্পূর্ণ একটা কমপ্লিট উপায়, এটাও সম্পূর্ণ একটা কমপ্লিট উপায়, এটাও কমপ্লিট একটা উপায়। তাহলে এগুলো যোগ হবে, এগুলো যোগ হবে। বুঝতে পারছি? 3C1 = 6। 3C1 6 কীভাবে হয়? 3C1 3। এটা আপনি ক্যালকুলেটার ইউজ করেন, প্রয়োজনে আপনি লেখেন, আপনার ফোনে গুগলে সার্চ দেন যে কম্বিনেশন ক্যালকুলেটর, পেয়ে যাবেন। ওকে, আমরা পরের অঙ্কটাতে যাই। পরের অঙ্কটাতে যাই, চলেন। এই অঙ্কটা এখানে বলছে স্কুল শব্দটি হতে 3টি অক্ষর নিয়ে পৃথকভাবে বাছাই। স্কুল শব্দটি থেকে 3টি অক্ষর নিয়ে বাছাই। এখানে একই ধরনের অক্ষর আছে 2টা, আর বাকিগুলো ভিন্ন ভিন্ন। S, C, H, L এগুলো ভিন্ন ভিন্ন। তাহলে আমি কি করতে পারি? 3টা অক্ষর নিব, এখান থেকে 2টা নিতে পারি, এখান থেকে একটা নিতে পারি, সম্ভব কি না? অথবা এখান থেকে আমি কি নিতে পারি? এখান থেকে আমি একটা নিতে পারি, এখান থেকে 2টা নিতে পারি, এখান থেকে কোনো কিছুই না নিয়ে আমি এখান থেকে 3টা নিতে পারি। সম্ভব কি না বলেন? সমাবেশ ইম্পর্টেন্ট কি না আমি আপনাদের বলতেছি, অপেক্ষা করেন। সহজ অঙ্কগুলো আসতেছে, আমি শুরুতে কঠিন অঙ্কগুলো করাচ্ছি, তো এই জন্য আপনাদের কাছে একটু ঝামেলা লাগতেছে। দেখেন এইখানে 2টা থেকে 2টা বাছাই করে, এখানে তো অবশ্যই যেহেতু 2টা সেম, তাহলে এক উপায়। আর এখানে 1 2 3 4 4টা আছে, তাহলে 4টা থেকে একটা বাছাই। এখানে এক উপায়, এখানে 4টা থেকে কত উপায় হবে? 4টা থেকে 2টা বাছাই। এখানে তো আমি যেহেতু নিচ্ছি না, এটা বাদ। আর এখানে 4টা থেকে 3টা, তাহলে কত হয় দেখেন তো? 4C1 মানে কত? 4C1 মানে 4, 4C2 মানে 4C2, দেখেন এই যে 4C2 সমান 4 × 3, আর নিচে কত? 2 × 1, এই যে 2 দ্বারা 4কে ভাগ করলে কত? 2, তাহলে 3 দুগুণে 6, তার মানে এখানে 6। আর 4C3 মানে 4, হিসাব করলে কত হয়? 4 6 4 যোগ করলে 14, তাহলে টোটাল 14টা উপায়। এখন এই যে অনেকেই চিন্তা করতেছেন, ভাই এগুলো বাদ দিব, এগুলো কি কঠিন লাগতেছে। আসলে এই অঙ্কটার সহজ এখন উপায় আমি আপনাদের দেখাই। দেখেন এখানে সবগুলো বর্ণের মধ্যে থেকে 2টা একজাতীয় বর্ণ। সবগুলো বর্ণের মধ্যে থেকে কয়টা একজাতীয়? 2টা একজাতীয়। দেখেন আপনি যেটা করতে পারেন সেটা হলো, আপনাকে বাছাই করতে হবে কয়টা? 3টা বাছাই করবেন, 2টা একজাতীয়। দেখেন স্কুল শব্দটার মধ্যে থেকে 3টা বাছাই করবেন, 2টা একজাতীয়। এখানে টোটাল বর্ণ কয়টা আছে? 1 2 3 4 5 6। আমি এখন যে সূত্রটা দেখাবো সেটা হইল 6 মাইনাস একজাতীয় কয়টা আছে? 2টা, ওই 2টা বাদ, C3। দেখেন এটা লিখছি না? 6C3 মানে কি? 4C3 লিখছি না? বলেন লিখছি কি না? মানে যতগুলো একজাতীয় আছে সেটা উপর থেকে বাদ যাবে। আবার দেখেন এটার সাথে যোগ, এই যে 4C2 মানে কি? এই যে 6 - 2, এবার C, এই 3 - 1, এই যে এখানে 3 থেকে শুরু হয়েছে, এরপরে 1 কমছে, এটার সাথে যোগ এই 6 - 2, আবার 3 - 2, মানে উপরেরটা এই যে মাইনাসটা 2টা সেম হয়ে গেলে, মাইনাসটা যদি 2টা সেম হয়ে যায় তখন আপনি থেমে যাবেন। এটা হিসাব করলে আপনি অ্যান্সার পেয়ে যাবেন। আমি আরও সহজভাবে বলি আপনাদের, এত ঝামেলার দরকার নাই। দাঁড়ান আমি একটা খাতা নিয়ে আগে। দেখেন আমি এখানে কি করলাম, এখানে স্কুল শব্দটার মধ্যে 2টা একজাতীয়, 1 2 3 4 5 6টা বর্ণ আছে। 6টা থেকে যে 2টা একজাতীয় ওই 2টা বাদ দেন, কত হয়? 4। তাহলে 4টা থেকে 3টা বাছাই করবেন, প্লাস 4টা থেকে 2টা বাছাই করবেন, প্লাস 4টা থেকে একটা বাছাই করবেন। বিয়োগ কত দূর পর্যন্ত করবেন? এই যে 3টা বাছাই করার কথা, 3 থেকে একবার 1 বিয়োগ করবেন, 3 থেকে একবার 2 বিয়োগ করবেন। কেন? কারণ আপনার যতগুলো একই রকম বর্ণ আছে, একই রকম বর্ণ 2টা আছে। একই রকম বর্ণ কয়টা আছে? 2টা। তাহলে একবার 1 বিয়োগ করবেন, একবার 2 বিয়োগ করবেন। যদি একই রকম বর্ণ 3টা থাকতো তাহলে 3 বিয়োগ 1, 3 বিয়োগ 2, 3 বিয়োগ 3 এরকম হইতো। বুঝতে পারছি কি ব্যাপারটা? একই রকম বর্ণের ব্যাপারটা বুঝতে পারছি?
যদি এরকম একই রকম বর্ণ থাকে অঙ্কটা কিন্তু খুবই সহজ, খুবই সহজ। আমি এখানে কি করব, শুধুমাত্র যে দুইটা বর্ণ আছে তাহলে চারটা বর্ণ ভিন্ন চারটা আছে, তাহলে চারটা থেকে প্রথমে তিনটা বাছাই করব, এরপর চারটা থেকে দুইটা বাছাই করব, চারটা থেকে একটা বাছাই করব, তাহলে বিয়োগ করব কীভাবে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম 6 - 2 C3 প্লাস 6 - 2 C3 - 1, এখানে 3 - 0 3 - 1, তারপরে 6 - 2 C3 - 2। এই তো এটাই হলো অঙ্ক, আর কিছু না। যতগুলো এক জাতীয় তত পর্যন্ত বিয়োগ হবে, এর বেশি বিয়োগ হবে না। সূত্রটা এখানে লেখা আছে, এটা হচ্ছে আমি এইচএসসির ম্যাথ বই থেকে নেওয়া। বলতে n সংখ্যক জিনিসের p সংখ্যক জিনিস এক প্রকার, বাকিগুলো যদি ভিন্ন ভিন্ন হয়, এখানে একটা শর্ত দেওয়া আছে। কি শর্ত জানেন? এই যে যেগুলো একই রকম মানে একই সংখ্যক যে বিন্যাস, ঠিক আছে, এখানে যে আর সংখ্যক যে নিব সেই আর অবশ্যই কি হইতে হবে, এখানে এক জাতীয় বস্তুর থেকে বেশি হইতে হবে, এক জাতীয় বস্তুর থেকে বেশি হইতে হবে। প্রিলিতে এই ধরনের ম্যাথ আসতে পারে, এই ধরনের ম্যাথ আসতে পারে, এই যে এই টাইপের ম্যাথ আসতে পারে। সূত্রটা একটু খেয়াল করি, আমার এখানে পি সংখ্যক এক জাতীয় জিনিস থেকে আমি আর সংখ্যক যেটা নিব, যে আর সংখ্যক নিব সেই আর এর মান কি হচ্ছে, এখানে এক জাতীয় বস্তুর থেকে বেশি হইতে হবে অথবা সর্বোচ্চ সমান হইতে পাবে। এক জাতীয় বস্তু থেকে কি হইতে হবে, আর এর মানটা বেশি হইতে হবে অথবা সমান হইতে হবে, তাহলে আমরা এই উপায়ে করতে পারবো। এখন এই ধরনের অঙ্ক আপনারা একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন, ঠিক আছে। শাহরিয়ারের কাছে কমপ্লিকেটেড লাগছে। আচ্ছা শাহরিয়ার, আপনি একটু দেখেন আপনার নামটা কি, দাঁড়ান আমি আপনার নামটা দিয়েই বোঝার চেষ্টা করি। SH A, আচ্ছা এইচ একটা কমাই দিই নাহলে ঝামেলা হবে। SAHRIAR, শাহরিয়ার। 1 2 3 4 5 6 7, 7টা বর্ণ আছে, ঠিক আছে। এখানে এক জাতীয় বর্ণ আছে এ। ধরেন এখান থেকে আমাকে বলল যে চারটা করে বর্ণ নিয়ে কতভাবে বাছাই করা যাবে, এই শাহরিয়ার শব্দটা থেকে চারটা করে বর্ণ নিয়ে কতভাবে বাছাই করা যাবে। আমি এখানে কি দেখতেছি, 1 2 3 4 5 6 7, 7টা বর্ণ আছে, তাই না? এই 7টা বর্ণের মধ্যে এ আছে 2টা, এক জাতীয় আছে 2টা, তাহলে কি করব, এই 7 - 2 সি আমাকে বাছাই করতে হবে 4টা, 4 প্লাস 7 - 2 সি, এবার 4 - 1 প্লাস 7 - 2 সি, এবার 4 - 2। এখন এটা হিসাব করেন, মানে কি 5C4 5C3 5C2, এটা হিসাব করলেই, ও আর 2টা আছে, আচ্ছা আর একটা বাদ দিলাম, আর একটা বাদ দিই, তাহলে এখানে হবে 6, আর একটা বাদ দিই, এটা 6, হ্যাঁ, আর একটা তাহলে বাদ দিই, তাহলে 6 হলে এখানে হবে কি 4, এখানে হবে 4, এখানে হবে 4। এটা হিসাব করলে আপনারা পেয়ে যাবেন, বুঝতে পারছি? এটা হিসাব করলে আপনারা কি পেয়ে যাবেন। এই শাহরিয়ার উদাহরণ দিতে গিয়ে এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগছে, আমি জানি সেই প্রশ্নটা কি। একটা প্রশ্ন জাগছে না আপনাদের মনে, যে এরকম এ 2টা আর যদি 2টা থাকে তাহলে কি হবে। আচ্ছা এখন এটা কি বুঝতে পারছেন কিনা, মানে এক জাতীয় বস্তু শুধু যদি মানে একটাই থাকে এরকম এ 2টা মানে আর 2টা এরকমটা না, যদি এরকম থাকে এটা বুঝতে পারছেন কিনা সেটা আগে বলেন। এটা বুঝতে পারছি, এটা বুঝতে পারলেই হবে। এখন আপনাদের মনে যে প্রশ্নটা জাগছে যে যদি আর 2টা থাকতো তাহলে কি হবে, ক্লাসটা শেষ পর্যন্ত অপেক্ষা করবেন, ক্লাসটা শেষ পর্যন্ত অপেক্ষা করেন, শেষের দিকে এই প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিব, ঠিক আছে। কারণ শেষের দিকে আমি এইসব নিয়ে আলোচনা করব, ওগুলো জটিল অঙ্ক একটু। 4C4 4C3 4C1 হবে, এটা 4C2 হবে না, 4C2 হবে, রাইট। আর এখানে দেখেন লগারিদম শব্দটির বর্ণগুলো থেকে ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণ কত প্রকারে সাজানো যায়, এই যে এই ধরনের অঙ্ক যদি আসে, এখন আপনাদের কাছে সহজ সহজ অঙ্কগুলো আসতেছে। এতক্ষণ ধরে যারা খুব ভয় পাইছেন তারা একটু দেখেন, এই যে লগারিদম যে শব্দটা আছে, আমি এখানে লিখি লগারিদম, LOGARITHMS আছে না, লগারিদমস। ওকে,
এখানে বলছে এগুলো কিন্তু সবগুলো ভিন্ন ভিন্ন, এখানে একই রকম কোনো বর্ণ নাই। বলছে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণগুলো, স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ কত প্রকারে বাছাই করা যায়। এখানে স্বরবর্ণ আছে কি একটা, দুইটা, তিনটা স্বরবর্ণ আছে, তাই না? তিনটা স্বরবর্ণ। বলছে কি দুইটা স্বরবর্ণ নিতে বলছে, তাহলে আমরা তিনটা থেকে দুইটা স্বরবর্ণ নেব। আর বাকি ব্যঞ্জনবর্ণ কয়টা আছে? 1 2 3 4 5 6 7, বাকি ব্যঞ্জনবর্ণ 7টা আছে, 7টা থেকে 3টা ব্যঞ্জনবর্ণ নিতে বলছে। তাহলে 7C3 এই দুটা গুণ করে দিলেই অ্যান্সার পেয়ে যাবেন। ঠিক আছে, এই ধরনের অঙ্ক যদি আসে আশা করি পারবেন। এবার দেখেন কমিটি বা দল গঠন, যেটা পরীক্ষায় আসার জন্য খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন সবথেকে সহজ টাইপের অঙ্ক করব এবং যেগুলো চাকরি পরীক্ষায় আসার মতো অঙ্ক। দেখেন টাইপ 3 কমিটি বা দল গঠন। দেখেন এখানে কি বলছে, 7 জন পুরুষ ও 6 জন মহিলার একটি দল হতে 5 জনের একটি কমিটি কতভাবে নির্বাচিত করা যাবে যাতে সবসময় কমিটিতে কি থাকবে? 3 জন পুরুষ, অন্তত 3 জন, মানে 3 জন কমপক্ষে থাকতে হবে, 3 জনের কম থাকতে পারবে না, 3 জনের বেশি থাকতে পারে, 3 জনের বেশি থাকতে পারে, বাট 3 জনের কম থাকতে পারবে না। কারা? পুরুষ। তাহলে সিনারিটা কেমন হয়? ধরেন পুরুষ এখানে আছে 7 জন আর মহিলা আছে 6 জন, আমি কি করতে পারি? আমাকে বলছে অন্তত 3 জন পুরুষ নিতে পারবো, অন্তত 3 জন। কারণ আমি এখানে যদি 3 জন পুরুষ নিই, আমি বাছাই করবো কয়জন? 5 জন। দেখেন আমি যদি 3 জন পুরুষ এখান থেকে নেই, তাহলে বাকি 2 জন মহিলা নিতে পারবো কি না? বলেন নিতে পারবো কি না? আমি পুরুষ 3 জন না নিয়ে 3 জনের বেশি যদি নেই, আমি 4 জন যদি পুরুষ নেই, তাহলে মহিলা কয়জন নিতে পারি? মহিলা 1 জন নিতে পারি, যেহেতু আমাকে টোটাল 5 জনের হিসাব করতে হবে। আমি 5 জনের 5 জনই পুরুষ নিতে পারি, আমাকে মহিলার কথা বলে না যে মহিলা রাখতেই হবে, তবে পুরুষের কথা বলছে কমপক্ষে 3 জন রাখতে হবে। এই জন্য আমি 3-এর কম নেই, 3 নিতে পারি, 4 নিতে পারি, 5 নিতে পারি। আমি 2 জন পুরুষ নিতে পারবো না, কারণ এখানে 3 জনের কথা বলা আছে। আমি যদি 5 জনই পুরুষ নিয়ে ফেলি, তাহলে মহিলা কয়জন নিতে পারবো? 5 জনে যদি পুরুষ নিয়ে ফেলি, তাহলে মহিলা কয়জন নিতে পারবো? মহিলা 0 জন, মানে মহিলা নেওয়া যাবে না। এখন দেখেন 7 জন থেকে 3 জন পুরুষ বাছাই করা যাবে 7C3, আর 6 জন থেকে 2 জন মহিলা বাছাই করা যাবে 6C2। এখন দেখেন আমি যে 3 জন পুরুষ বাছাই করলাম, আমার কমিটি পূর্ণ হয় নাই। আমাকে 2 জন মহিলা বাছাই করলাম, কমিটি পূর্ণ হয় নাই। তখনই হবে যখন এই 3 জন পুরুষ আর 2 জন মহিলা একসঙ্গে যুক্ত করব। মানে কি? এটা ইনকমপ্লিট, এটাও ইনকমপ্লিট। তাহলে এই দুটো যদি আমি গুণ করে দেই, তাহলে আমি একটা কমপ্লিট একটা কমিটি পাবো কি না? এখানে কমপ্লিট একটা কমিটি পাবো। ঠিক সেইভাবেই 7 জন থেকে আমি 4 জন পুরুষ নিব, আর 6 জন মহিলা থেকে 1 জন মহিলা নিব, নিয়ে এদেরকে গুণ করলে এইখানে আর একটা কমপ্লিট একটা কমিটি পাবো কিছু। আর 5 জনের 5 জনই যদি আমি পুরুষ নেই 7C5, তাহলে এখানেও কমপ্লিট একটা কী পাবো? কমিটি পাবো। তাহলে টোটাল কত উপায়ে কমিটি গঠন করতে পারবো? এই 7C3 6C2 এটার সাথে এই নিচেরগুলো যোগ হবে, মানে 7C3 6C2 7C3 মানে কত? 7C3 এবং 6C2 এটার মান হচ্ছে কত? 525 মেবি। আর 7C4 × 6C1 এটার মান কত? এটার মান হবে 210। আর 7C5 এর মান 21। হ্যাঁ 21। তাহলে এগুলো সব যোগ করে দেবেন, যোগ করলে কত হয়? 6 5 7 756। এটা হলো অ্যান্সার। এখন বলেন এই অঙ্ক কি কঠিন লাগছে? আগেরগুলো বাদ দেন, এই অঙ্ক কি কঠিন লাগছে? এগুলো সহজ আছে না? এই টাইপের কমিটি গঠনের অঙ্ক আসতে পারে। দেখেন এখানে বলছে 16 জন ক্রিকেট খেলোয়াড়ের মধ্যে হতে 11 জনের টিম কতভাবে গঠন করা যাবে যেখানে ক্যাপ্টেন থাকবে না। মানে ক্যাপ্টেন ছাড়া আমি 11 জনের টিম গঠন করব, ক্যাপ্টেন ছাড়া। আমি একটা সহজ এক্সাম্পল দিই। ধরেন আপনার কাছে 5 জন প্লেয়ার আছে, সেখান থেকে 3 জন প্লেয়ার নিয়ে একটা কি দল গঠন করবেন, সেটা কতভাবে?
সেটা কতভাবে করতে পারবেন। ধরেন আপনার কাছে যেই 5টা প্লেয়ার আছে সেটা হইল এ বি সি ডি, এই 5টা প্লেয়ার আছে আপনার কাছে ধরে নেন। তাহলে এখান থেকে আমি যদি 3টা প্লেয়ার গঠন করি এ বি সি ডি ই, আমি যদি 3জন প্লেয়ার নিয়ে দল গঠন করি, 3জন প্লেয়ার নিয়ে দল গঠন করি, কী হইতে পারে? এ বি সি, এ বি ডি, তারপরে এ বি ই হইতে পারে কি না, তারপরে এ সি ডি, তারপরে হইতে পারে এ সি ই হইতে পারে, আরেকটা হইতে পারে এ ডি ই, এরকমটা হইতে পারে, আরও হইতে পারে বি সি ডি, তারপরে হইতে পারে বি সি ই, তার ওই যে প্রথমে আমরা শুরুতে যেটা শিখছিলাম সেটাই কিন্তু এখানে বি সি ই, আরেকটা হইতে পারে বি ডি ই, আর এটা কী হইতে পারে সি ডি ই। এটাই তো নাকি? আমি 3জন করে করে নিয়ে এই 5জন থেকে 3জন করে আমি দল গঠন করতে পারি, মানে বাছাই করতে পারি এই 10টা উপায়, আমি রাইট? এখন আমি যদি বলি এদের মধ্যে একজন ক্যাপ্টেন আছে, আমি যদি বলি তাহলে এখানে আমি টোটাল 10টা উপায় পেলাম। দেখেন আমি এখানে টোটাল উপায় পেলাম 10টা, টোটাল উপায় 10টা। এখন এই 5জনের মধ্যে যদি আমি একজনকে ক্যাপ্টেন সিলেক্ট করে দেই, ধরে নেন এ হলো ক্যাপ্টেন, তাহলে এখানে এ ক্যাপ্টেন, এ ক্যাপ্টেন, এখানেও ক্যাপ্টেন, এখানেও ক্যাপ্টেন, এখানেও ক্যাপ্টেন, এখানেও ক্যাপ্টেন। তাহলে ক্যাপ্টেন যুক্ত কয়জন আছে? কয়টা দল আছে এখানে ক্যাপ্টেন যুক্ত? ক্যাপ্টেন যুক্ত দল কয়টা আছে? ক্যাপ্টেন যুক্ত মানে আমি একে ক্যাপ্টেন বানিয়ে দিছি, এ হলো ক্যাপ্টেন, আর আমি এখানে তাহলে ক্যাপ্টেন সহ দল কয়টা আছে? কী ব্যাপার, আপনারা কি কমেন্ট করতেছেন না নাকি আমি দেখতেছি না? 6টা, তাই না? তাহলে ক্যাপ্টেন যুক্ত দল 6টা। তাহলে ক্যাপ্টেন ছাড়া, তাহলে 10 থেকে 6 বাদ দিলে আমি 4টা পেয়ে যাব না? ক্যাপ্টেন ছাড়া 4টা, এই যে এই 4টা ক্যাপ্টেন ছাড়া। খেয়াল করে দেখেন এখানে আমি প্রথমে কি করছি, 5জন থেকে 3জন বাছাই করছি, সেটা 10 উপায়। এরপর একজনকে যখন ক্যাপ্টেন করছি সেই একজন বাদ দিয়ে দেখেন এই বি সি, বি ডি, বিই, সিডি, সিই, ডিই, মানে 4জন থেকে 2জন বাছাই করছি, সেটা 6 উপায়। আর এই দুটা যদি বাদ দেই, এই দুটা বিয়োগ করলে যেটা পাবো সেই সংখ্যাটা হবে কি ক্যাপ্টেন ছাড়া। এইখানে ক্যাপ্টেন ছাড়া আছে এই 4জন। এবার আসেন অঙ্কটাতে, দেখেন 16 জন ক্রিকেট খেলোয়াড়ের মধ্যে থেকে 11 জনের টিম গঠন করা যাবে কতভাবে, যেখানে ক্যাপ্টেন থাকবে না। খেয়াল করেন আমরা 16 জন থেকে 11 জন বাছাই করতে পারি, 16C11। এখন এই 16 জনের মধ্যে আমি একজনকে ক্যাপ্টেন করে দিলাম যে এ হবে ক্যাপ্টেন, তাহলে আমাকে আর বাছাই করতে হবে কয়জন? 15 জন থেকে 10 জন বাছাই করব না? এই যে 15 জন থেকে যে 10 জন বাছাই করলাম এর মধ্যে ক্যাপ্টেন আছে, এর মধ্যে ক্যাপ্টেন হচ্ছে আগে আমি সিলেক্ট করে রাখছি যে তুমি ক্যাপ্টেন, এবার বাছাই করো। 15 জন থেকে সে 10 জন বাছাই করে নিবে, তার মানে এর মধ্যে ক্যাপ্টেন আছে। আর এই যে 16 জন থেকে যে 11 জন বাছাই করছে এখানে ক্যাপ্টেন সহ আছে, ক্যাপ্টেন ছাড়াও আছে। তাহলে এই দুটো যদি আমি বিয়োগ করি কি পাবো? বিয়োগ করলে যেই ফলাফলটা পাবো সেটা ক্যাপ্টেন কতটিতে থাকবে না সেটা উত্তর। অঙ্কটা কি এবার বুঝতে পারছি? ওকে, আমরা পরের অঙ্কে যাই। দেখেন একটি নির্বাচনে 6 জন প্রার্থী আছে, প্রার্থী 6 জন। এই 6 জন প্রার্থী থেকে 4 জন সদস্যকে নির্বাচন করতে হবে, মানে 4 জন সদস্যকে বাছাই করতে হবে। 6 জন থেকে 4 জনকে বাছাই করব, তার মানে ভোটদাতারা কি করতে পারবে? 6 জন থেকে 4 জনকে বাছাই করবে। ভোটদাতা কি করবে? 6 জন থেকে 4 জনকে বাছাই করবে। এখন একজন ভোটদাতা যতজন সদস্যকে নির্বাচন করতে পারবে তার সমান বা তার চেয়ে কম প্রার্থীকে ভোট দিতে পারবে। মানে একজন ভোটদাতা সর্বোচ্চ ভোট দিতে পারবে কয়টি বলেন তো? এখানে সর্বোচ্চ ভোট দিতে পারবে কয়টি? 4টি। সর্বনিম্ন ভোট দিতে পারবে কয়টি? সর্বনিম্ন ভোট দিতে পারবে 1টি। মানে প্রশ্ন বলে দিছে যতজনকে নির্বাচন করতে পারবে তার সমান বা তার চেয়ে কম। 4 জনকে নির্বাচনের কথা বলছে, তার মানে ভোট দিতে পারবে 4টা, সর্বনিম্ন একটা, অন্তত একটাকে ভোট দিতেই হবে। তাহলে একজন মানুষ কি করতে পারে? 6 জন থেকে একজনকে নির্বাচিত করতে পারে, মানে ভোট দিতে গিয়ে সে একটা ভোট দিল যে আমি একজনের বেশি নির্বাচন করব না, একটা ভোট দিতে পারবে। এইটা একটা নির্বাচনের উপায় হবে। তাহলে এইটা একটা সম্পূর্ণ উপায় কি না?
একজনকে নির্বাচন করা। আবার সে একটা কাজ করতে পারে যে না আমি 2 জনকে নির্বাচিত করব, এই কাজ করতে পারে, এটাও একটা উপায়। সে আর একটা উপায় করতে পারবে, 3 জনকে নির্বাচিত করতে পারবে। সে আর একটা কাজ করতে পারবে, মানে 4টা ভোট দিতে পারবে, সে 1টা থেকে 4টা ভোট দিতে পারবে। এটা হিসাব করলে আপনারা কি পাবেন? অ্যান্সার পাবেন। এটা হিসাব করলেই অ্যান্সার পেয়ে যাবেন। ওকে, এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষা আসার মতো, ঠিক আছে? দেখেন P2 এর পরিচালক মণ্ডলীতে 4 জন পুরুষ আছে, 6 জন মহিলা আছেন। ওকে, ওই পরিচালক মণ্ডলীর সদস্যদের মধ্য থেকে 4 জন পুরুষ ও 4 জন মহিলার সমন্বয়ে কত রকমে একটি সাব কমিটি গঠন করা যেতে পারে? খেয়াল করে দেখেন, আমি একটা কমিটি গঠন করব যেখানে কি 4 জন পুরুষ থাকবে, 4 জন মহিলা থাকবে। আমার কাছে পুরুষ আছে 8 জন, তার মানে 8 জন থেকে আমি 4 জন পুরুষ নিতে পারবো, আর মহিলা নিতে হবে 4 জন। কতজন থেকে? 6 জন মহিলা থেকে 4 জন পুরুষ নেব, 64। এই দুটা গুণ আকারে হবে, কারণ 4 জন পুরুষ এবং 4 জন মহিলা পুরোটা মিলে একটা কমিটি হবে। এই দুটা হিসাব করলেই অ্যান্সার পেয়ে যাবেন। তাহলে হিসাবটা আপনারা করবেন, হ্যাঁ, মাল্টিপ্লাই করে দিলেই হবে। ওকে, এরপরে অঙ্কটা দেখেন, 9 জন লোকের একটি দল 2টি বাহনে ভ্রমণ করবে। 9 জন লোকের একটি দল 2টি বাহনে ভ্রমণ করবে, যার একটিতে 7 জনের বেশি, অপরটিতে 4 জনের বেশি ধরে না। লোকটি কত রকমে ভ্রমণ করতে পারবে, দলটি কত রকমে ভ্রমণ করতে পারবে? তাহলে আমার কাছে বাহন আছে 2টা, এখানে বাহন একটা, আর ধরেন এখানে বাহন 2টা বাহন। আমার কাছে কি কি উপায় থাকতে পারে? এখানে বলছে যার একটিতে 7 জনের বেশি, অপরটিতে 4 জনের বেশি। আমি ধরে নিচ্ছি এটাতে 7 জনের বেশি যেতে পারবে না, ধরে নিচ্ছি এটাতে 7 জনের বেশি যেতে পারবে না, আর এইটাতে 4 জনের বেশি যেতে পারবে না, আমি এটা ধরে নিলাম। তাহলে এইখানে যদি 7 জন যায়, আমার কাছে আছে কয়জন বলেন তো? 9 জন না, টোটাল 9 জন না। আমার এই বাহনে যদি 7 জন যায়, বাকি 2 জন এই বাহনে যাবে, ঠিক আছে কি না বলেন? 7 জন যদি এই বাহনে যায়, বাকি 2 জন অপর বাহনে যাবে। আরেকটা কাজ হইতে পারে, এই বাহনে যেতে পারে 6 জন, এই বাহনে তাহলে যাবে 5 জন, এই বাহনে যাবে 3 জন, কারণ আমার কাছে টোটাল 9 জন আছে। অথবা এই বাহনে 5 জন যদি যায়, তাহলে অপর বাহনে 4 জন যাবে। আর সম্ভব না, কারণ এই বাহনে যদি আমি 4 জন নেই, তখন এই বাহনে 5 জন নিতে হবে, এটা সম্ভব না। এই বাহনে সর্বোচ্চ 4 জন যেতে পারবে, তাহলে এটা সম্ভব না, ঠিক আছে? এখন এইখানে আবার একটা ঝামেলা আছে। দেখেন, আমি এইখানে 9 জন থেকে 7 জন বাছাই করব, 7 জন এই বাহনে গেল। এখন এইখানে কি 4C2 হবে বলেন তো? এটাতে কি 4C2 হবে? এটা কিন্তু 4C2 হবে না, না এটা হবে না। আমার কাছে টোটাল লোক আছে 9 জন, 9 জনের 7 জন এটাতে চলে গেছে, আর থাকবে 2 জন, সেই 2 জন এই বাহনে যাবে। তার মানে এটাতে 2 জন থেকে 2 জন বাছাই করার উপায়। আবার দেখেন, আমার 9 জন থেকে এই বাহনে যদি আমি 6 জন নেই, বাকি 3 জন থাকবে, সেই 3 জনের 3 জন যাবে অপর বাহনে। এখানে দেখেন, এই বাহনে যদি 9 জন থেকে আমি 5 জনকে বাছাই করি, 9 জন থেকে যদি 5 জনকে বাছাই করি, বাকি যে 4 জন, সেই 4 জন অপর বাহনে যাবে, 4C4। তাহলে এগুলো হিসাব করে সবগুলো যোগ করলে অ্যান্সার পেয়ে যাবেন। তাহলে এগুলো কি করবেন? যোগ করবেন, ঠিক আছে? হিসাবটা করে দিলাম না, আপনারা করবেন কিন্তু। হ্যাঁ, এই তো আপনারা বুঝে গেছেন, রাইট। আচ্ছা, আমরা পরের টাইপটা করি, চলেন। টাইপ 4 জ্যামিতিক চিত্র গঠন। এগুলো খুব গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ। দেখি, কোনো 3টি বিন্দু সমরেখ নয়। সমরেখ নয় মানে ধরেন এরকম এমন 3টা বিন্দু আছে, যদি একটা রেখা টানি, বিন্দু 3টা যেন একই রেখার উপর নয়, এরকম, এটাকে বলা হয় সমরেখ নয়। মানে এরকম আছে, ধরেন এইরকম, এই 3টা বিন্দু যদি আপনি এরকম একটা রেখা টানেন, 3টা বিন্দু এক রেখাতে থাকবে না, এটাকে বলা হয় সমরেখ নয়। এরকম 12টি বিন্দু দ্বারা কয়টি সরল রেখা গঠন করা যাবে বলেন তো? একটা সরল রেখা গঠন করার জন্য সর্বনিম্ন কয়টা বিন্দু প্রয়োজন? একটা সরল রেখা গঠন করার জন্য
কয়টা বিন্দু প্রয়োজন? 2টা। তার মানে 12টা বিন্দু থেকে 2টা বিন্দু বাছাই করলেই, আমি 12টা থেকে যদি 2টা বিন্দু নেই তাহলে একটা সরলরেখা পাবো। তাহলে 12টা থেকে 2টা করে কতভাবে বাছাই করা যায় সেটাই হবে সরলরেখা গঠনের উপায়। তার মানে 12টা থেকে 2টা বাছাই করতে হবে। বুঝতে পারছি? তাহলে 12C2 = কত হয়? 12 × 11 / 2 × 1, তার মানে 66। এটা অ্যান্সার। 3টা বিন্দু সমরেখ নয় মানে একটা যদি রেখা টানেন এরকম একটা রেখার মধ্যে থাকবে না, এরকম একই মানে এক লাইনে থাকবে না। সমরেখ নয় মানে এক লাইনে, সোজা এক লাইনে থাকবে না। রঞ্জনী বুঝতে পারছেন? মানে ধরেন এইখানে একটা আছে, একটু উপরে আর একটা, মানে এরকম আঁকা বাঁকা থাকবে, মানে যে কোনো 3টা বিন্দু কোনোভাবেই সমরেখ হবে না। দেখেন 7টি সরলরেখার দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে কতগুলো চতুর্ভুজ গঠন করা যাবে? ধরেন দৈর্ঘ্যের কথাটা বাদ দেন, এটা বাদ দেন, আপনার কাছে 7টা সরলরেখা আছে, মানে এরকম 7টা সরলরেখা আছে, ঠিক আছে? এরকম 7টা সরলরেখা আছে। কয়টা হলো? 1 2 3 4 5 6 7। এখন আপনি চতুর্ভুজ গঠন করবেন। আচ্ছা, চতুর্ভুজ গঠন করার জন্য কয়টা সরলরেখা দরকার? সর্বনিম্ন কয়টা সরলরেখা দরকার? 4টা। তার মানে আপনাকে আসলে কি করতে হবে? 7টা থেকে 4টা সরলরেখা বাছাই করতে হবে। 7C4, এটা একটু বইয়ে দেখেন, এখানে 7C3 লেখা আছে, আর 7C4 যা 7C3ও তাই, কিন্তু একই কথা। এটা হিসাব করলে হবে 35। তার মানে 7টা সরলরেখা থেকে চতুর্ভুজ গঠন করা যাবে 35 উপায়ে। বুঝতে পারছি? এইটুকু বুঝতে পারছি কিনা বলেন? এখন 35টা তো আমরা চতুর্ভুজ অঙ্কন গঠন করতে পারবো, 7টা ভিন্ন ভিন্ন সরলরেখা দিয়ে 35টা চতুর্ভুজ গঠন করতে পারবো। তবে এখানে একটা ঝামেলা আছে, এই যে সরলরেখার দৈর্ঘ্যগুলো দেওয়া আছে না, এই সরলগুলো দৈর্ঘ্য নিয়ে একটা ঝামেলা আছে। আমরা জ্যামিতির ক্লাসে পড়বো উপপাদ্যর ক্ষেত্রে যে চতুর্ভুজের যে কোনো 3টা বাহুর দৈর্ঘ্য চতুর্থ বাহুর থেকে বড় হইতে হবে। ধরেন আপনি একটা চতুর্ভুজ অঙ্কন করছেন, এখানকার যে কোনো 3টা বাহু যদি যোগ করেন, বাহুর দৈর্ঘ্য ধরেন এটা হলো 5, এটা হলো ধরেন 3, এটা হলো 2, আর এটা হলো ধরেন 6, এই 3টা যদি যোগ করেন অবশ্যই এটা থেকে বড় হইতে হবে। যদি বড় না হয় তাহলে সেটা দিয়ে চতুর্ভুজ অঙ্কন করা সম্ভব না, আমরা জ্যামিতির ক্লাসে করব। তাহলে এইখানে যে দৈর্ঘ্যগুলো দেওয়া আছে, এরকম কি কোনো দৈর্ঘ্য আছে যে 3টা যোগ করলে তৃতীয় আর একটা থেকে বৃহত্তর হচ্ছে না? দেখি তো এরকম হয় কি না। দেখেন 1 + 2 + 3 = 6। এই দেখেন 1 2 3, এই 3টা এখানকার আর একটা বাহুর দৈর্ঘ্যের সমান। তার মানে এই যে 1 2 3 আর 6, এই যে 4টা যে বাহুর দৈর্ঘ্য আছে, এই 4টা দ্বারা চতুর্ভুজ গঠন করা সম্ভব না। মানে এমন 4টা বাহু, একটার দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, একটা দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, একটা দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, আর একটা দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, তাহলে সেটা দিয়ে আপনি চতুর্ভুজ গঠন করতে পারবেন না। বুঝাতে পারছি? আবার দেখেন, আমি যদি লিখি 1 + 2 + 3, আর একটা দৈর্ঘ্য যদি 7 হয়, তাহলে দেখেন তো কি হলো, এই 3টার যোগফল আর একটা থেকে ছোট হয়ে গেল না? অথচ হওয়া উচিত ছিল এটা বড়। তার মানে এটা দ্বারাও চতুর্ভুজ গঠন করা সম্ভব না। আবার দেখেন, যদি আমি নেই 1 + 2 + 4, এটা 7-এর সমান না? এই 4টা বাহুর দৈর্ঘ্য দ্বারাও চতুর্ভুজ গঠন করা সম্ভব না। তার মানে এখানে মানে 3টা চতুর্ভুজ মানে দৈর্ঘ্য দেওয়া আছে যে এখানে 4টা বাহু, এখানে 4টা বাহু, এখানে 4টা বাহু, এগুলো দ্বারা চতুর্ভুজ হবে না। তাহলে এই 35-এর মধ্যে 3টা জোট এমন আছে যাদের দ্বারা চতুর্ভুজ অঙ্কন করা সম্ভব না। তাহলে টোটাল উত্তর হইল 32। বুঝতে পারছি? 2টা একই হয়ে গেছে। কোন 2টা একই হয়ে গেছে? 1 2 3 6, না পার্থক্য ঠিক আছে। ওকে, দেখেন এখানে 3টা প্রশ্ন আছে। 12 বাহু বিশিষ্ট একটি সমতল বহুভুজের কৌণিক বিন্দুগুলোর, মানে ধরেন 12টা বিন্দু আছে আপনার কাছে, 12টা বিন্দু, ঠিক আছে? তাহলে 12টা বিন্দু দ্বারা কতগুলো ত্রিভুজ গঠন করা যাবে? ত্রিভুজ গঠন করার জন্য আপনার কাছে কয়টা বিন্দু লাগবে? ত্রিভুজ গঠন করার জন্য কয়টা বিন্দু লাগবে? 3টা। তাহলে 12টা থেকে আপনি 3টা বাছাই করবেন, যা হবে তাই অ্যান্সার। 12C3, এটার মান হচ্ছে 220। তার মানে 220টা ত্রিভুজ গঠন করা যাবে। কতটি সরল রেখা গঠন করা যাবে আমরা একটু আগেই বের করছি, 12C2 = 66, এটাও আমরা করছি। এবার 3 নম্বরটা আসে। ধরেন আপনার কাছে
আপনার কাছে 4টা বিন্দু আছে, ধরেন এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু। তো 4টা বিন্দু দিয়ে কয়টা সরলরেখা অঙ্কন করা যাবে বলেন তো দেখি? এই 4টা বিন্দু দ্বারা 4C2, 4টা বিন্দু দ্বারা সরলরেখা অঙ্কন করা যায় কয়টা? এই 4 × 3 ডিভাইডেড বাই 2 × 1, তো 6টা, তাই না? দেখি আমি 6টা সরলরেখা গঠন করি। এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা হবে, এই একটা সরলরেখা, হয়েছে না 6টা? তার মানে 4টা বিন্দু থেকে সরলরেখা গঠন করা যাবে 6টা। এই যে আমি যে এখানে চতুর্ভুজ অঙ্কন করলাম, এইখানে কর্ণ কয়টা আছে বলেন তো দেখি? কর্ণ কয়টা? কর্ণ মাত্র 2টা। সরলরেখা 6টা হইলেও এখানে 4টাই বাদ গেছে। তার মানে 4টা বিন্দু দিয়ে সরলরেখা অঙ্কন যতগুলো যাবে তার থেকে আবার 4 বাদ দিলে যা পাবো সেটা হবে কর্ণ। আমি কি বুঝাইতে পারছি? যতগুলো বিন্দু থাকবে সবগুলো বিন্দু দিয়ে সরলরেখা অঙ্কন করা যাবে 4C2 উপায়ে। এর মধ্যে কর্ণ হবে, দেখেন 4টা বিন্দু ছিল -4, যদি 5টা বিন্দু থাকতো তাহলে -5, যদি 6টা বিন্দু থাকতো তাহলে -6। যেমন এখানে 12টা বিন্দু আছে, তাহলে 12টা বিন্দু দ্বারা সরলরেখা অঙ্কন করা যায় 12C2 উপায়ে। এর মধ্যে কর্ণ হবে তাহলে -12, এই -12 এটা হিসাব করলে আমি কর্ণের সংখ্যা পাবো। বুঝাতে পারছি? অর্থাৎ 66 - 12 = 54, 54টা কর্ণ পাবো, 54টা কর্ণ পাবো। ক্লিয়ার সবার? আচ্ছা, আমাদের আর 2টা টাইপ আছে, তো আমরা শেষ করে দিই, ঠিক আছে? পরেরগুলো সহজ আছে, পরের 2টা টাইপ একদম সহজ। টাইপ 5 দলে বা গ্রুপে বিভক্তিকরণ, এটা কিন্তু পরীক্ষায় আসে। 12 ক্লিয়ার না? কেন ক্লিয়ার না আমাকে বলেন? এখানে 4 মাইনাস করলেন কেন বলেন? এই 4 মাইনাস করলেন কেন? এটা ক্লিয়ার হয়েছে যে 12C2 - 4, এটা ক্লিয়ার হয়েছে? এটা ক্লিয়ার হয়েছে মানে একটা চতুর্ভুজ অঙ্কন করলে তার মধ্যে কি থাকবে? 4টা বাহু থাকবে এবং 2টা কর্ণ। এখন 12টা বিন্দু দ্বারা একটা 12ভুজ অঙ্কন করেন, একটা 12ভুজ অঙ্কন করেন, এরকম 12ভুজ অঙ্কন করেন। এটা তো আসলে একটু কঠিন 12ভুজ অঙ্কন করা। 12ভুজ অঙ্কন করেন, 12ভুজ অঙ্কন করলে 12টা বাহু থাকবে না? 12টা বাহু, বাকিগুলো কি? অনেকগুলো কর্ণ হবে। এখানে 54টা কর্ণ পাবে। একটা 12ভুজের 54টা কর্ণ পাবেন, আর 12টা বাহু থাকবে, 12টা বাহু। বুঝাতে পারছি? তাহলে আমার টোটাল সরলরেখা হবে 66টা, তার মধ্যে 12টা বাহু থাকবে। সেই 12টা বাদ দিলে যা থাকবে সেটা হবে কর্ণের সংখ্যা। এবার বুঝতে পারছেন -12 কেন? বুঝতে পারছেন? দেখেন, দলে বা গ্রুপে বিভক্তিকরণ, আমরা এখানে একটা এক্সাম্পল দিছি আমি এখানে, আপনি এটা একটু বোঝার চেষ্টা করেন। 24টি ভিন্ন আকৃতির আম 3জন ব্যক্তির মধ্যে সমান ভাগে ভাগ করে যদি দেই তাহলে কতভাবে দেওয়া যাবে? কতভাবে? আচ্ছা, 24টা আম যদি 3জনের মধ্যে ভাগ করে দেয়, প্রত্যেকে আম পাবে কয়টা করে বলেন তো? ধরেন আমার কাছে একজন ব্যক্তি হইল ধরেন আবুল, আর একজন হইল বাবুল, আর একজন হইল ধরেন কাবুল। 8টা করে পাবে না? আমি 24টা থেকে আবুলকে 8টা দিয়ে ফেললাম, 24C3। 24টা থেকে 8টা, যেহেতু একজনে 8টা করে পাবে এই জন্য আমি 8 দিচ্ছি, কিন্তু 3জনকে ভাগ করে দিই। ধরেন 3জন ব্যক্তি আছে, আবুল, বাবুল, কাবুল, প্রত্যেকে 8টা করে পাবে। তাহলে আমি আবুলকে 8টা দিয়ে দিলাম। তাহলে আমার কাছে আর কয়টা আম থাকবে? আমার কাছে আম থাকবে কয়টা? 16টা। 16টা আম থাকবে। সেই 16টা থেকে বাবুলকে দিব আরও 8টা। দেখেন, আমি প্রথমে কি করলাম? 24টা আম আছে, আবুলকে 24টা থেকে 8টা দিলাম। একে 8টা দেওয়ার পর আমার কাছে থাকবে 16টা, সেই 16টা থেকে বাবুলকে দিলাম 8টা। আমার কাছে আর আছে কয়টা? আর আছে 8টা, সেই 8টা আম কাবুলকে দিলাম। এটাই তো নাকি? এটাই তো, আর কিছু? এখন তাহলে কত উপায় দেওয়া যায়? এগুলো গুণ করে দেবো। মানে শুধু আবুলকে দিলে তো হবে না, আবুল, বাবুল, কাবুল 3জনকে দিলে তাহলে আমাকে ভাগ করে দেওয়া হবে, এই জন্য গুণ করে দিলাম। এখন আমি সূত্র প্রয়োগ করব। দেখেন, এই আপনারা কি এটা বুঝতে পারছেন? এটা বুঝতে পারলেই অঙ্ক সহজ, কারণ আমি সূত্র আপনার মনে নাও থাকতে পারে, বাট আপনি যদি বেসিকটা মনে রাখতে পারেন, পরীক্ষার হলে যেভাবে আপনি করতে পারবেন, এইভাবে করে দিলেও কিন্তু কি হয়ে যাবে সূত্র ছাড়াও। আচ্ছা, এটা বুঝতে পারলেই হবে। এখন আমি এখান থেকে একটা সূত্র বের করি। দেখেন, এই 24C8 এটাকে আমি লিখতে পারি এইভাবে, ফ্যাক্টোরিয়াল 24 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 8
ফ্যাক্টোরিয়াল 24 মাইনাস 8, ওই যে এন সি আর সমান ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল আর ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর, এই সূত্র প্রয়োগ করলাম। হ্যাঁ, তাহলে এখানে ফ্যাক্টোরিয়াল 16 আর এখানে কী হবে ফ্যাক্টোরিয়াল 8 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 16 মাইনাস 8। 8 কেন হলো বোঝেন নাই? 24টা আম 3 জনকে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টা করে আম পাবে, এটা হিসাব করে। 24টা আম 3 জনকে যদি ভাগ করে দেন প্রত্যেকে কয়টা করে আম পাবে, এটা ফ্যাক্টোরিয়াল 8 ডিভাইডেড বাই 8 মাইনাস 8, এটা দেওয়ার দরকার নেই। আচ্ছা, আমি এখানে এই 24 বিয়োগ 8 এটাকে আমি একবারে 16 লিখে দিই। হ্যাঁ, এটা 16 লিখে দিলাম। 16 বিয়োগ 8 এটাকে আমি একবারে 8 লিখে দিলাম। আর এটা 8 মাইনাস 8, এটা মানে 0। ফজিলাতুন্নেসা বুঝতে পারছেন 8 কেন হইলো? এই যে 24টা আম সবাইকে মানে 3 জনকে ভাগ করে দিচ্ছি সমানভাবে, তাহলে প্রত্যেকে 8টা করে পাবে না, এ 8টা পাবে, এ 8টা পাবে, এ 8টা পাবে, সেই জন্য 8 দিছি। এবার একটু খেয়াল করে দেখেন তো, এখানকার 16 আর এখানকার 16 কাটা যায় না, এই 8 আর 8 কাটা যায় না, তাহলে থাকলোটা কি? উপরে 24, নিচে এই যে এখানে একটা ফ্যাক্টোরিয়াল 8, এখানে 2টা ফ্যাক্টোরিয়াল 8, তার মানে কি ফ্যাক্টোরিয়াল 24 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 8 তার উপরে কি কিউব, তার উপরে কিউব। বুঝতে পারছি? তাহলে এই ধরনের অঙ্ক আসলে আপনি এইভাবে করতে পারেন, কোনো অসুবিধা নাই, এইভাবে করতে পারেন। আর আপনি যদি সূত্র পারেন তাহলে কি হবে? সূত্র পারলে যে 24টা আম 3 জন ব্যক্তির মধ্যে সমানভাবে ভাগ করে দিবেন, প্রত্যেকে পাবে 8টা করে আম। তাহলে উপরে ফ্যাক্টোরিয়াল 24, যতগুলো আম থাকবে, যতগুলো বস্তু থাকবে তত ফ্যাক্টোরিয়াল, তাহলে প্রত্যেকে পাবে কয়টা করে? পাবে কয়টা করে? 8টা করে। তাহলে ফ্যাক্টোরিয়াল 8 কয়জনকে ভাগ করে দিচ্ছি? 3 জনকে, তার উপরে পাওয়ার 3। এটাই হলো সূত্র, এটাই হলো সূত্র। ব্যাপারটা হচ্ছে এরকম, এম সংখ্যক বস্তু যদি এন সংখ্যক মানুষকে সমানভাবে কিন্তু, ঠিক আছে, সমানভাবে আর সংখ্যক করে ভাগ করে দেই, কত উপায় দেওয়া যাবে? সেটা হবে যতগুলো বস্তু, যে ফ্যাক্টোরিয়াল এম বস্তু প্রত্যেকে কতগুলো করে পাচ্ছে? আরটি করে পাচ্ছে, তাহলে ফ্যাক্টোরিয়াল আর। কতজন ব্যক্তির? এন জন ব্যক্তি, তাহলে উপরে পাওয়ার হিসাবে এন। এখন আপনার কাছে সূত্রটা কঠিন লাগবে। হ্যাঁ, আপনি যদি এইভাবে করেন দ্যাটস গ্রেট, এইটাই করলে ভালো হবে। যদি সূত্র মনে না থাকে, তবে আপনি এইভাবে করেন, আর সূত্র মনে থাকলে সূত্র দিয়ে করবেন। এখন এটা 3 জন ব্যক্তির মধ্যে ভাগ করে দিচ্ছি। এখন আমি যদি এই 24টা আমকে মানে 3টা ভাগ করি, জাস্ট খালি 3টা ভাগ করবো, 3 জন ব্যক্তিকে দিব না, আমি 3টা ভাগ করে আলাদা আলাদা করে রাখবো। আমাকে বলছে 3টা ভাগ করতে। দেখেন, এই 24টাই ভিন্ন আকৃতির আম 3টা দলে বা গ্রুপে ভাগ করব। ধরেন আমার কাছে এইখানে আমি একটা ভাগ রাখবো, এইখানে 8টা, এইখানে আবার একটা ভাগ রাখবো, এইখানে 8টা, এখানে আর একটা ভাগ থাকবে, এখানে 8টা, প্রত্যেকটাতে 8টা করে আসে। তাহলে আমি কি করলাম? এখানে জাস্ট খালি ভাগ করে রাখলাম, আমি কাউকে দিলাম না। তাহলে এইখানে আমি কত উপায় দিতে পারি? এখানে 24টা থেকে 8টা দিব, 24C8। এখানে 16টা থেকে 8টা দিব, এখানে 8টা থেকে 8টা দেব, ঠিক আগের মতোই। এখানে পার্থক্যটা কি? ধরেন আমি এইখানকার 8টা আম তুলে এইখানে রাখলাম, আর এই 8টা তুলে এইখানে রাখলাম, তাহলে কি এরকম কিছু হবে যে চেঞ্জ হয়ে গেল? ভাগটা চেঞ্জ হবে কি না আমাকে বলেন। ধরেন ব্যাপারটা হচ্ছে, ধরেন আপনি কারো গাছের আম চুরি করছেন, 3 বন্ধু মিলে আম চুরি করছেন। 3 বন্ধু মিলে আম চুরি করে প্রথমে এইভাবে ভাগ করে নিছেন। একজনের নাম আবুল, একজনের নাম বাবুল, একজনের নাম কাবুল, ভাগ করে নিছে। সেটার উপায় হচ্ছে এটা, 3 জনে ভাগ করে নিছে। এখন ভাগ করার আগ মুহূর্তে একটু চিন্তা করেন, মানে নেওয়ার আগ মুহূর্তে চিন্তা করেন, জাস্ট 3টা ভাগ করে রেখে দিছে, মাটির মধ্যে রেখে দিছে। এখানে একটা ভাগ রাখছে, এখানে একটা ভাগ রাখছে, এখানে একটা ভাগ রাখছে। এখন একজন যদি এই ভাগটা তুলে এনে এইখানে রাখে, বা এই ভাগটা তুলে এইখানে নেয়, অথবা এই ভাগ এইখানে নেয়, এই ভাগ এইখানে দেয়, ভাগগুলোর মধ্যে কি কোনো পরিবর্তন হচ্ছে? মানে নতুন কোনো ভাগ পাচ্ছি? নতুন কোনো ভাগ পাইতেছি না। মানে কি? মানে
এই একটা ভাগ, এই একটা ভাগ, এই তিনটা, এই তিনটা ভাগ নিজেদের মধ্যে যতভাবেই পরিবর্তন করুক না কেন, আমি নতুন আলাদা কোনো ভাগ পাবো না। নিজেদের মধ্যে যত উপায় নিজেদের মধ্যে এই আটটা একজন আরেকজনের সাথে চেঞ্জ করুক, মানে একটা গ্রুপের সাথে একটা গ্রুপ চেঞ্জ করুক, আমি নতুন কোনো ভাগ পাবো না। নিজেদের মধ্যে কত উপায়ে এরা চেঞ্জ হইতে পারবে বলেন তো? এই তিনটা গ্রুপ নিজেদের মধ্যে কত উপায়ে চেঞ্জ হতে পারবে? ফ্যাক্টোরিয়াল 3 উপায়ে না? ফ্যাক্টোরিয়াল 3 উপায়ে না, রাইট? তাহলে এই যে আপনি ভাগ করলেন, যখন গ্রুপে বা দলে ভাগ করবেন বা গ্রুপ করবেন বা দল করবেন, তখন আবার যতগুলো গ্রুপ থাকবে বা যতগুলো দল থাকবে তত ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করতে হবে। জাস্ট এই জিনিসটাই, কারণ আমি এখানে যতগুলোই ভাগ করি না কেন আমি নতুন কিছু পাবো না, এই জন্য এটা ভাগ। কিন্তু ব্যাপারটা এখানে দেখেন, আবুল যে আমগুলো নিছে সেই আমগুলো যদি বাবুলকে দিয়ে দেয়, আমের মধ্যে কিন্তু পরিবর্তন হয়ে যাবে, মানে নতুন আর একটা ভাগ হয়ে যাবে, আবুল আর বাবুলের মধ্যে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এখানে আমি নতুন কোনো ভাগ পাবো না, গ্রুপ একটাই। আসলে মোদ্দা কথাটা কি? মোদ্দা কথা হইল, যখন আপনি কোনো গ্রুপে বা দলে ভাগ করবেন, গ্রুপে বা দলে ভাগ করবেন, যতগুলো গ্রুপ বা দলে ভাগ করবেন তত ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করবেন, তত ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করবেন। কিন্তু ব্যক্তির মধ্যে ভাগ করলে এই ভাগটা করতে হবে না। চলেন আমরা এখন অঙ্ক দেখি। যেমন এই যে 52খানা তাস কতভাবে সমান ভাগে ভাগ করে দেওয়া যায়। যখন বলছে 2টি দলে, তাহলে 2টি দলে ভাগ করে দিলে প্রত্যেক দলে কয়টা করে তাস পাবে? 26টা তাস। 26টা পাবে না? 26টা পাবে। তাহলে আমি কি করতে পারি? 52খানা তাস থেকে 26টা তাস একটা দল, আর বাকি 26টা থেকে আরেকটা 26। এটাই হতে পারে কি না? আমি যদি 2টা দলে ভাগ করি, এখন যেহেতু দলে 2টা ভাগ করছি, তাহলে ফ্যাক্টোরিয়াল 2 দ্বারা ভাগ হবে। বুঝতে পারছি? এইটা হিসাব করলে আপনার অ্যান্সার বেরোবে। এইটা যদি হিসাব করেন আপনার অ্যান্সার বেরিয়ে আসবে। কিন্তু আমরা যদি সূত্র প্রয়োগ করি, সূত্র প্রয়োগ করলে কি হবে? এটার জন্য টোটাল তাস হইল 52টা, 2 ভাগে ভাগ করতে বলছে। প্রত্যেক ভাগে তাহলে কয়টি পাবে? প্রত্যেক ভাগে 26টা। তাহলে ফ্যাক্টোরিয়াল 26 কয় ভাগে? 2 ভাগে, তার উপর স্কোয়ার। যেহেতু দলের কথা বলছে, অতিরিক্তভাবে ফ্যাক্টোরিয়াল 2 দ্বারা ভাগ করতে হবে। কিন্তু যদি ব্যক্তির কথা বলতো, তাহলে যে ফ্যাক্টোরিয়াল 52 ডিভাইডেড বাই প্রত্যেক ব্যক্তি পাবে 26টা করে, তাহলে ফ্যাক্টোরিয়াল 26 হোল স্কোয়ার। দেখেন, দলের ক্ষেত্রে ফ্যাক্টোরিয়াল 2 দ্বারা অতিরিক্ত ভাগ হচ্ছে, ব্যক্তির ক্ষেত্রে ভাগ হচ্ছে না, জাস্ট এইটুকু পার্থক্য। যেমন এখানে 4টি দলের কথা বলছে, যে 4টি দলে যদি ভাগ করে দেয়, 4টি দলে ভাগ করে দিলে প্রত্যেক দলে তাস পাবে কয়টা? 52টা তাস যদি 4 ভাগ করি, তাহলে 13টা করে তাস পাবে, তাই না? তাহলে এই 52টা তাস ভাগ করে দিলে প্রত্যেক দল পাবে 13টা করে। দল কয়টা? 4টা, তাহলে তত স্কোয়ার, মানে তত পাওয়ার হবে, 4 পাওয়ার। যেহেতু দলের কথা বলছে, তাহলে ফ্যাক্টোরিয়াল 4 দ্বারা ভাগ। এটা হলো 3 নংয়ের অ্যান্সার। হ্যাঁ, আর যদি 4 জন ব্যক্তির মধ্যে বলে, তাহলে এই যে 52টা তাস প্রত্যেক ব্যক্তি পাবে 13টা করে তাস। কয়জন? 4 জন, তাহলে পাওয়ার 4। এটা হিসাব করলে আবার এটার অ্যান্সার পেয়ে যাবেন। এই দল এবং ব্যক্তির মধ্যে পার্থক্য এটাই। দল বললে তখন যত দল তত ফ্যাক্টোরিয়াল দ্বারা অতিরিক্তভাবে ভাগ করতে হবে, এইটুকুই। ওকে, আমাদের আজকে লাস্ট টাইপ, খুবই সহজ। আচ্ছা, আরেকটা জিনিস, এই যে 10 জন খেলোয়াড় দ্বারা 6 সদস্য 4 সদস্য বিশিষ্ট কতটি দল গঠন করা যাবে? এইটা কি তাহলে ওই সূত্র প্রয়োগ করা যাবে? এটা কিন্তু যাবে না। এখানে কিন্তু কি বলছে? সমান ভাগে যদি ভাগ করে দেয়, তাহলে এটা আপনি ওই যে একটু আগে বেসিক যে নিয়মটা শিখছেন সেইভাবে করতে পারেন। ধরেন 10 জন থেকে 6 সদস্যের একটা দল গঠন করবেন, বাকি থেকে 4 জন, তাহলে 4 জন থেকে সেই 4 সদস্যের একটা দল গঠন করবেন। এটা হিসাব করলে আপনারা অ্যান্সার পেয়ে যাবেন। এটা কিন্তু এরকম, মানে বেসিকটা জানতে পারলেই হইল। আবার এখানে একটা চিন্তা করেন তো, যে এখানে তো দল গঠনের কথা বলছে, তাহলে কি ফ্যাক্টোরিয়াল 2 দ্বারা ভাগ হবে? বলেন, ফ্যাক্টোরিয়াল 2 দ্বারা ভাগ হবে? এখানে কিন্তু ভাগ হবে না। কারণ কি? এখানে দল দুটা ভিন্ন, একখানে 6টা আর একটা 4টা, একখানে 6টা আর একটা 4টা, দল দুটা কি ভিন্ন? বুঝতে পারছি? তাহলে এখানে ভাগ হবে না। আমরা টাইপ 6-এ চলে আসি। করমর্দন সম্পর্কিত সমস্যা। হ্যান্ডশেক করার জন্য সর্বনিম্ন কয়জন মানুষের দরকার, মানে কয়টি হাতের দরকার?
হ্যান্ডশেক করার জন্য অন্তত 2টা হাতের দরকার। এই টাইপটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট বিসিএসের জন্য, এই টাইপ থেকে প্রশ্ন আসে। হ্যাঁ, যদি 5 জন করে হইতো তাহলে ফ্যাক্টরিয়াল 2 দ্বারা ভাগ হইতো। খোরশেদ ঠিক বলছেন, যদি 5 জন করে হইতো তাহলে এটাতে ফ্যাক্টরিয়াল 2 দ্বারা তখন ভাগ হইতো, মানে তখন হয়তো 10c5 ইন্টু 5c5, তখন ফ্যাক্টরিয়াল 2 দ্বারা ভাগ হইতো। দলে তার সংখ্যা ভিন্ন হলে ভাগ হতো না। না, দেখেন 8 জন লোক প্রত্যেকের সাথে যদি করমর্দন করে তাহলে করমর্দনের সংখ্যা কত হবে? করমর্দনের জন্য আমাকে কমপক্ষে 2 জন নিতে হবে, 8 জন থেকে 2 জন নিতে হবে, এটাই অ্যান্সার। 8c2 মানে কত? 8 × 7 2 × 1। ভাই এই অঙ্ক করতে কত মিনিট লাগতে পারে? 30 সেকেন্ডের বেশি লাগবে? 28, তাই না? 8 জন লোক যদি একজন আরেকজনের সাথে করমর্দন করে, টোটাল 28টা করমর্দন হবে কি না? আচ্ছা, এই ত্রিদেশীয় ধরেন, আপনার ত্রিদেশীয় না, ধরেন এই 6টা দল একটা টুর্নামেন্ট খেলবে, প্রত্যেক দল প্রত্যেকের সাথে খেলবে। এখন আপনাকে যদি বলে তাহলে টোটাল ম্যাচের সংখ্যা কত হবে? প্রত্যেক দল প্রত্যেকের সাথে একবার করে খেলবে, তাহলে টোটাল ম্যাচের সংখ্যা কত হবে? বের করতে পারবেন না এখন? 6টা দল, 6টা ক্রিকেট টিম, তাহলে 6c2। এই যে আইপিএলের সম্ভবত 8টা দল, তাই না? 8টা দল, প্রত্যেক দল প্রত্যেকের সাথে 2বার করে খেলে মেবি, তাহলে একবার করে খেলার জন্য 8c2, আরও একবার করে খেলার জন্য 8c2। এটা হিসাব করলে আইপিএলে টোটাল কতগুলো ম্যাচ হবে, মানে গ্রুপ পর্বে কতগুলো ম্যাচ হবে আপনি বের করতে পারবেন না? ফাইনাল আর হচ্ছে আপনার সেমিফাইনাল বাদ দিয়ে এখন বের করতে পারবেন না হিসাবটা? আচ্ছা, কারো কি এরকম হয়েছিল যে আগে ত্রিদেশীয় সিরিজগুলো খেলতো না 3টা দল, এটা হিসাব করতে কি কষ্ট হয়েছিল যে ত্রিদেশীয় সিরিজ যদি খেলে বা 4টে দল যদি খেলে তাহলে একজন আরেকজনের সাথে খেলে কয়টা ম্যাচ হবে? একটু কষ্ট হয়েছিল না? আশা করি এখন আর কষ্ট হবে না। সর্বশেষ অঙ্ক করে এটা, চলেন। এটাও সম্ভবত একটা বিসিএসে আসছিল যে একটি সভা শেষে প্রত্যেকের সাথে করমর্দন করলো। এইবার করমর্দনের সংখ্যা দেওয়া আছে 66, তাহলে কতজন লোক সভায় উপস্থিত ছিল? আমরা জানি না কতজন লোক সভায় উপস্থিত ছিল, তাহলে এইটা বের করতে হবে। ধরে নেই সভায় ছিল n জন লোক, তার মানে n জন থেকে 2 জন করে করমর্দন করছে, টোটাল করমর্দনের সংখ্যা 66। প্রশ্ন কি এইটাই বলছে কি না? এখন আমাকে n এর মান বের করতে হবে, তাই না? n এর মান বের করতে হবে। এখন এটার সমাধান দেখেন বইয়ের মধ্যে দেওয়া আছে। ধরেন nc2কে লেখা যায় ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n ইন্টু ফ্যাক্টোরিয়াল n-1 ইজ ইকুয়াল টু 66। এই ফ্যাক্টোরিয়াল n ইন্টু ফ্যাক্টোরিয়াল n-1, এখানে হবে n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2.1, এইভাবে লেখা যায়। এটাকে এইভাবে না লিখে এইভাবে লেখেন। nc2কে লেখা যায় n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2.1, মানে কি? ধরেন আপনি 6c2, এটাকে লিখবেন কি 6.6-1, মানে কত? 5, আর নিচে কি লিখবেন 1.2, মানে 2.1, তাই না? তাহলে আমি এখানে লিখলাম n ডট, তারপরটা হবে n-1। ওকে, তার মানে n ইন্টু n-1 ইজ ইকুয়াল টু, এই যে 2 এবং 66 যদি আমি গুণ করি তাহলে পাবো 132। এখান থেকে যদি আমি সমাধান করি, মানে গুণ করে দেই, তাহলে n² মাইনাস n মাইনাস 132 ইজ ইকুয়াল টু 0। এখানে n এর যদি সমাধান করেন, মানে n এর মান বের করেন, 2টা মান পাবেন, একটা 12 আর একটা -11। তাহলে লোক সংখ্যা ঋণাত্মক হইতে পারে না, তার মানে 12 অ্যান্সার। এখন সমস্যা হচ্ছে ভাই এই অঙ্ক কি এত বড় হইলে তাহলে আমি পরীক্ষার হলে কীভাবে করব দ্রুত সময়ে? একটু খেয়াল করেন, এই অঙ্কে আপনি কি করছেন? 8 জন লোক থেকে 2 জন বাছাই করছেন। হিসাবটা কি ছিল? 8 × 7 ডিভাইড বাই কি 2 × 1, 8 × 7 ডিভাইড বাই 2 × 1, পাইছেন কত? 58। 8 জন থেকে 2 জন, 8 জন থেকে 2 জন, 8 জন থেকে 2 জন। তাহলে এই সিনারিটা একটু চিন্তা করেন। এই সিনারিটা যদি চিন্তা করেন তাহলে আপনার করমর্দনের সংখ্যা 66, করমর্দনের সংখ্যা 66, এটা কিভাবে আসবে? ধরেন আপনার অপশনে আছে এরকম, আপনার অপশনে আছে লোক সংখ্যা 10 জন, ধরেন লোক সংখ্যা আছে 11 জন, ধরেন লোক সংখ্যা আছে 12 জন, লোক সংখ্যা আছে 13 জন। এখন লোক সংখ্যা যদি 10 জন হয় তাহলে করমর্দন হয়তো 10 × 9/2। এই যে এখানে যেটা হয়েছে লোক সংখ্যা 8 জন, তাহলে 8 × 7 নিচে 2 অক্ষে মানে 2, 8 × 7 নিচে 2, হিসাব করলে করমর্দনের সংখ্যা পাইছেন। আপনি এখন এটা হিসাব করে দেখেন তো,
এটা হিসাব করলে 66 হয় কি না? 10 গুণন 9 কত হয়? 5, 5 লং 45। তার মানে 10 জন মানুষ হলে করমর্দন হতো 45টা, তাহলে এটা হবে না। তাহলে 11টা দিয়ে হিসাব করেন, তাহলে 11 গুণ 10 ভাগ 2, তাহলে 2 দ্বারা 10কে ভাগ করলে কত হবে? 2 দ্বারা 10কে ভাগ করলে 5, মানে 55। মানে 11 জন মানুষ হইলে করমর্দনের সংখ্যা হয়তো 55। তাহলে 12 হিসাব করেন, তাহলে 12 গুণ 11 ভাগ 2, 2 দ্বারা 12কে ভাগ করলে হবে 6, 6 11 66। তাহলে অপশন টেস্ট করলে আপনি কি অ্যান্সার পেয়ে যাচ্ছেন। ক্লিয়ার সবার? এই টাইপটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আপনাদের পরীক্ষায় আসার জন্য গুরুত্বপূর্ণ টাইপ 1 করবেন, তারপরে হচ্ছে টাইপ 3 করবেন, টাইপ 1 3, তারপরে হচ্ছে টাইপ 4 করবেন, 1 3 4, আর টাইপ 6, এই 4টা টাইপ করবেন, 1 3 4 6। ঠিক আছে? এখানকার টাইপগুলোর মধ্যে কিন্তু মাত্র টাইপ 2টা একটু কঠিন, টাইপ 2 কঠিন, আর সবথেকে কঠিন যেটা ছিল টাইপ 7, সেটা আমি করাচ্ছি।